হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম তোমাদের এই রিকোয়েস্টেড একটা ড্রামার গল্প নিয়ে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলকে এই রকম মজার মজার গল্প পাওয়ার জন্য। বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি। গল্পের শুরুতেই আমরা সুবানকে দেখব, যে একজন ফ্যাশন ডিজাইনার। ও যখন তার কাজই করছিল, ওর কাছে সাংলে আসে। আর ওদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি সুবানের আজকে একটা ইম্পর্ট্যান্ট পার্টি আছে, কিন্তু আজকেই তার বয়ফ্রেন্ডের সঙ্গে তার রিলেশনের 1 বছর পূরণ হবে। সুবান তার বয়ফ্রেন্ডকে খুব বেশি ভালোবাসে, তাই সে ডিসাইড করে যে আজকে সে তাদের অ্যানিভার্সারি সেলিব্রেট করবে। এই জন্য সুবান একটা হোটেল রুম খুব সুন্দর করে ডেকোরেটও করে। কিন্তু পরে যখন ও তার বয়ফ্রেন্ডকে ফোন করে, ওর বয়ফ্রেন্ড ফোনটা রিসিভ করছিল না। সুবান তার রুমের বাইরে একটা রুম কি পড়ে থাকতে দেখে। এই রুম কিটা ওদের পাশের রুমের। সুবান যখন সেটা ফেরত দিতে যায়, দেখা যায় ওর বয়ফ্রেন্ড তো এই রুমেই অন্য একটা মেয়ের সঙ্গে ওকে চিট করছে। যেটা দেখেই সুবান প্রথমেই ওদের কয়েকটা ছবি তুলে নেয়। সুবানকে রুমে দেখতে পেয়ে ওর বয়ফ্রেন্ড ওকে বলে, তুমি যেরকমটা দেখছো এরকম কিছুই হয়নি, আমি তোমাকে পুরো ব্যাপারটা এক্সপ্লেন করতে পারি। আসলে আমরা এখানে আমাদের কোম্পানির কোলাবোরেশনের ব্যাপারে কথা বলছিলাম। কিন্তু সুবান ওর কোনো এক্সপ্লেনেশন না শুনে ওর সঙ্গে ব্রেকআপ করে নেয়। আর ওকে সেই ছবিটা দেখিয়ে বলে, তোমাকে কালকে আমার সঙ্গে একটা ইন্ডাস্ট্রি রিসেপশনে যেতে হবে, না হলে আমি এই ছবিটাকে ইন্টারনেটে আপলোড করে দেব। এইটুকু বলেই সুবান ওখান থেকে চলে যায়। এই ব্যাপারে সুবানের এতটাই খারাপ লেগেছিল, সে এরপর সাংলির সঙ্গে মিলে একটা বাড়ি গিয়ে খুব ড্রিঙ্ক করে। আর এখানেই আমরা এই গল্পের হিরো জিয়াংকে দেখতে পাবো, যে অনেকক্ষণ থেকেই সুবানের উপর নজর রাখছিল। কিছুক্ষণ পর সুবান ওয়াশরুমে চলে যায়। আর ওয়াশরুম থেকে বেরিয়ে আসার সময় ওর জিয়াংয়ের সঙ্গে ধাক্কা লেগে যায়, কিন্তু ওর পড়ে যাওয়ার আগেই জিয়াং ওকে ধরে ফেলে। এরপর সুবান নেশার ঘরে ওর সঙ্গে ফ্লার্ট করতেই শুরু করে। জিয়াং বলে, তোমার আমার সঙ্গে এরকম করাটা মোটেও ঠিক হয়নি। এইটা বলেই জিয়াং ওকে কোলে তুলে নিয়ে ওখান থেকেই চলে যায়। পরের দিন সকালে যখন সুবানের ঘুম ভাঙে, ও দেখে ও জিয়াংয়ের সঙ্গে একই বিছানায় আছে। আর এখানেই তার আগের দিনের রাতের কথা কিছুটা মনে পড়ে। নেশার ঘরেও জিয়াংয়ের সঙ্গেই এখানে চলে এসেছিল। আগের দিনের রাতের কথা মনে করে সুবান খুব এম্বারেস ফিল করে। ও যখন চুপির সাথে রুম থেকে বেরিয়ে যাবেই ভাবছিল, জিয়াংয়ের ঘুম ভেঙে যায়। জিয়াং ওকে বলে যে তুমি আমাকে হ্যালো না বলেই চলে যাচ্ছ যে। এটা বলেই জিয়াং ওর ব্রেসলেটটা ওর দিকে বাড়িয়ে দেয়। আর সেটাই যখন সুবান নিতে চাইছিল, জিয়াং ওর হাতটা ধরে নেয়। সুবান বলে, আগের দিন আমি অনেক ড্রিঙ্ক করে ফেলেছিলাম, তাই তুমি এরকম প্রিটেন্ড করো যে আমাদের মধ্যে কিছুই হয়নি। এটা বলে সুবান ওখান থেকে চলে যায়। আর কথাটা শুনেই জিয়াংয়ের একটু মন খারাপ হয়ে যায়। পরের দিনের পার্টিতে সুবানের উইয়ের সঙ্গে যেতে না ইচ্ছে থাকলেও ওর সঙ্গেই ওকে যেতে হয়। আর এই পার্টিতেই সুবানের সঙ্গে আরো একবার জিয়াংয়ের দেখা হয়ে যায়। জিয়াংকে এখানে দেখতে পেয়ে সুবান শকড হয়ে যায়। জিয়াং এবং উইয়ের কথাবার্তা থেকে আমরা জানতে পারবো যে উই জিয়াংয়ের নমিনাল আঙ্কেল। উই এরপর সুবানকে তার গার্লফ্রেন্ড হিসেবেই জিয়াংয়ের কাছে পরিচয় দেয়, যেটা দেখে জিয়াং সুবানকে প্রথমেই আন্টি বলে ডাকতে শুরু করে। এতে সুবান একটু এমব্রেসি হয়। সুবান বলে, আমি এতটাও বয়স্ক নই যে তুমি আমাকে আন্টি বলছো। এটা শুনে জিয়াং ওকে সিস্টার বলে। আর এখানেই একটা ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারবো জিয়াং আসলে সুবানকে অনেকদিন আগে থেকেই জানে। কিছু বছর আগে জিয়াংয়ের দাদা সুইসাইড করে নিয়েছিল। আর জিয়াংয়ের এটা মনে হয় যে সুবানের কারণেই ওর দাদা সুইসাইড করেছে, তাই তো সুবানের ওপর রিভেঞ্জ নেওয়ার জন্যই বিদেশ থেকে ফিরে এসছে। পরের দিন সকালে সুবান উইয়ের সঙ্গে ওর কোম্পানিতে দেখা করতে যায়। আসলে উই সুবানের সঙ্গে আর কোলাবোরেট করতেই চাইছে না। আর এইরকম হঠাৎ করে কোলাবোরেশন টার্মিনেট করাতে সুবানের অনেক প্রবলেম হচ্ছে। উই ওকে বলে, তুমি যদি আমার কাছে ফিরে আসো তাহলে আমি এই কোলাবোরেশনের ব্যাপারে ভেবে দেখতে পারি। এটা শুনে সুবান রেগেই ওখান থেকে চলে যায়। এরপর সুবান মিস্টার ওয়াং এর সঙ্গে কথা বলে, যার সঙ্গে আগের দিনে ও পার্টিতে কথা বলেছিল। মিস্টার ওয়াং বলে, আমি এই ব্যাপারে কি বলবো, কিন্তু হ্যাঁ, এই কোলাবোরেশনের ব্যাপারে তুমি যদি জিয়াংকে রাজি করাতে পারো তাহলে কিছু একটা হতে পারে। এইটা শুনেই সুবান জিয়াংয়ের সঙ্গে দেখা করার জন্য একটা সুইমিং পুলের পাশে আসে। সুবান যখন লুকিয়ে লুকিয়ে জিয়াংকেই খুঁজছিল, তখনই জিয়াং ওর পেছন থেকে বলে ওঠে, তুমি কি আমাকেই খুঁজছো? সুবান বলে, হ্যাঁ, আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। জিয়াং বলে, কিন্তু তুমি তো আগের দিন বলেছিলে এমনটা প্রিটেন্ড করতে যে আমরা একে অপরকে জানিই না। তখন সুবান বলে, আমি তোমার কোম্পানির সঙ্গে কোলাবোরেট করতে চাই। দেখো, আমাদের কোম্পানি খুব ভালো ডিজাইন প্রডিউস করে। জিয়াং বলে, সেটা তো অন্য কোম্পানিও করে, তাহলে আমি তোমার সঙ্গে কোলাবোরেট কেন করব? এটা বলার পরেই জিয়াংয়ের আগের দিন রাতের কথা মনে পড়ে, যেখানেও সুবানকে জিজ্ঞাসা করেছিল, তুমি উইয়ের সঙ্গে আছো টাকার জন্য, তাই না? এর উত্তরে সুবান বলেছিল, টাকা দিয়ে কি হয়, না টাকাকে কিস করা যায় না টাচ করা যায়। যেটা শুনে জিয়াং বলেছিল, ও, তার মানে তুমি টাকার সঙ্গে আরো অনেক কিছু চাও। এইটা মনে করার পরেই জিয়াং ওকে বলে,
আমি তোমার কোম্পানির সঙ্গে কোলাবোরেট করব যদি তুমি এই সুইমিং পুলে ঝাঁপ দাও। কথাটা শুনেই সুবান চুপ করে থাকে। জিয়াং বলে, করতে পারবে না? তাহলে কোনো কোলাবোরেশনও হবে না। এটা বলেই জিয়াং যখন চলেই যাচ্ছিল তখন সুবান সত্যিই সুইমিং পুলে ঝাঁপ দেয়। যখন সুবান সাঁতার কাটতেই জানতো না, আর ব্যাপারটা দেখে জিয়াং শকড হয়ে যায়। এরপর জিয়াংই সুবানকে সুইমিং পুল থেকে বের করে আনে। কিছুক্ষণ পর যখন সুবানের জ্ঞান ফেরে তখন ও জিয়াংকে বলে, কাল দুপুরে তোমার সঙ্গে রেস্টুরেন্টে দেখা হচ্ছে। ওর কথা শুনে জিয়াংও ইমপ্রেস হয়ে যায়। এরপর আমরা জিয়াংকে তার বন্ধু দুয়ানের সঙ্গে দেখব। দুয়ান ও জিয়াংয়ের রিভেঞ্জের ব্যাপারে সব প্ল্যানিংই জানে। জিয়াং দুয়ানকে বলে, আমরা যতটা সুবানকে জানি সুবান তার থেকেও অনেক বেশি চালাক, আর আমার তো মনে হয় সুবান আমার থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছে। পরের দিন ওরা দুজন রেস্টুরেন্টে দেখা করে, যেখানে সুবানের হাত লেগে ওয়াইনের গ্লাসে থাকা ওয়াইন জিয়াংয়ের জামায় পড়ে যায়। এতে জিয়াংয়ের জামা কাপড় খারাপ হয়ে যায়। তখন সুবান বলে, আমার কাছে নতুন সেট জামা কাপড় আছে, সেটা আমি তোমার জন্য আনছি। এটা বলেই সুবান চলে যায়। কিন্তু আমরা দেখব রেস্টুরেন্টে শ্যাংলিও ছিল, যাকে সুবান বলছিল, জিয়াং যখন আমাদের কোম্পানির জামা কাপড় পরে আসবে তখন তুমি ওর ভালো করে ছবি তুলে নিও। শ্যাংলি ওকে বলছিল যে এরকম করাটা কি আমাদের ঠিক হবে, কারণ জিয়াং যদি এই ব্যাপারটা জানতে পারে তাহলে তো খুব খারাপ হয়ে যাবে। সুবান বলে, আমাদের কোম্পানিকে বাঁচানোর জন্য এই রকমটা আমাদেরকে করতেই হবে। এরপর জিয়াং সুবানের দেয়া জামা কাপড় পরে আসে। সুবান ওকে দেখে বলে, এই জামা কাপড় তোমার গায়ে খুব ভালো করে ফিট করেছে। জিয়াং বলে, হ্যাঁ তা তো দেখছি, কিন্তু আমি তোমার প্ল্যানিংটা বুঝতে পেরে গেছি। তুমি ইচ্ছে করেই আমাকে এখানে ইনভাইট করেছো, আবার ইচ্ছে করেই আমার গায়ে ওয়াইন ফেলে দিয়ে তোমাদের কোম্পানির জামা কাপড়ই আমাকে পরিয়েছো, আর দেয়ালের পিছনে তোমার ফটোগ্রাফারও লুকিয়ে আছে। তুমি তো দেখছি তোমার কোম্পানিকে বাঁচানোর জন্য খুবই ডেসপারেট। এগুলো বলে যখন জিয়াং চলেই যাচ্ছিল সুবান ওর পেছনে যায় আর ওকে সরিও বলে। জিয়াং বলে, আমি তোমার সঙ্গে কোলাবোরেট করব তখনই যখন তুমি আমার সঙ্গে থাকতে রাজি হবে। আর ওদের কথাবার্তার মাঝখানে ওই ওখানে চলে আসে, আর এসেই সে সুবানকে বলে, ও আচ্ছা, তাহলে এর জন্যই তুমি আমার সঙ্গে ব্রেকআপ করে নিয়েছো, যাতে আমার থেকেও খুব বেশি বড় লোককে তুমি পটাতে পারো। ওই তো এখানে আরো অনেক কিছু বলেই সুবানকে ইনসাল্ট করছিল। তখন সুবান ওকে একটা থাপ্পড় মারে। এতে ওই আরো রেগে ওকে অনেক কিছু বলতে থাকে, যেটা দেখে জিয়াং ওর হাতটা মুড়ে দেয় আর বলে, এখন থেকে আমি সুবানের সঙ্গে আছি। আর তারপর সুবানকে জিজ্ঞাসা করে, আমাদের ফটোশুট কোথায় হবে। জিয়াং এর কথা শুনে সুবান খুব খুশি হয়ে যায়। এরপর সুবান জিয়াংকে নিয়ে তাদের কোম্পানিতে চলে যায়, কিন্তু সেখানে ফিমেল মডেল না আসাতে ফটোশুটটা আটকে ছিল। যেটা জানতে পেরে জিয়াং বলে, আমিও অন্য কোনো মেয়ে মডেলের সঙ্গে ফটোশুট করতেই চাই না। আর তারপর সুবানকেই সে তার পার্টনার হতে বলে। এতে সুবান না বললেই জিয়াং বলে, আমরা আগে থেকেই কন্ট্রাক্ট সাইন করে নিয়েছি, যেখানে এটাই বলা ছিল যে ফটোশুটে তুমি আমাকে সব রকম ভাবে সাহায্য করবে, আর তুমি যদি সেই কথাটা রাখতে না চাও তাহলে আমরা কন্ট্রাক্টটা ভেঙে দিতেও পারি। আর এটা শুনেই সুবান ওর সঙ্গে ফটোশুট করতে রাজি হয়ে যায়। ফটোশুট করানোর সময় জিয়াং সুবানকে বলে, ওই বলেছিল তুমি নাকি খুব বোরিং, কিন্তু আমি তো দেখছি তুমি এখানে খুব অ্যাক্টিভ। সুবান বলে, তুমি তো আমাকে ঠিক করে জানোই না। এইভাবে ওদের ফটোশুট কমপ্লিট হয়ে যায়, আর ফটোগুলো মিস্টার ওয়াং এরও খুব পছন্দ হয়ে যায়, তাই ওরা আবারও কোলাবোরেট করতে রাজি হয়ে যায়। এই সব কিছুর পর জিয়াং আবারও তার বন্ধুর সঙ্গে দেখা করতে যায়, আর ওদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি যে ওরাই প্ল্যানিং করে সেই মডেলকে ফটোশুটে আসতেই দেয়নি। আর উইও যে সেদিন রেস্টুরেন্টে চলে এসেছিল সেটাও জিয়াংয়েরই প্ল্যানিং ছিল। জিয়াং এইসব কিছু করছিল যাতে সুবান ওকে আরো বেশি করে বিশ্বাস করতে শুরু করে, যাতে এই বিশ্বাসের উপর ভিত্তি করেই সুবান জিয়াংকে তার সমস্ত সিক্রেট বলে দেয়। এরপর জিয়াং দুয়ানের সঙ্গে মিলে আরো একটা প্ল্যানিং করে, যাতে সে সুবানের আরো ক্লোজ হয়ে যেতে পারে। পরের দিন জিয়াং এবং সুবান যখন একসঙ্গে রাস্তা ক্রস করছিল তখনই হঠাৎ করে একটা গাড়ি চলে আসায় ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই অ্যাক্সিডেন্টে জিয়াংকে বাঁচাতে গিয়ে সুবানের চোট লেগে যায়। আর এখানে আমরা জানতে পারি যে জিয়াংয়ের প্ল্যানিং ছিল এই অ্যাক্সিডেন্টটা দুয়ান করাবে, কিন্তু দুয়ানের এখানে আসতে অনেকটা দেরি হয়ে গেছিল। তার আগে অন্য কারোর জন্যই এই অ্যাক্সিডেন্টটা সত্যিই হয়ে যায়। এরপর জিয়াং সুবানকে নিয়ে হসপিটালে আসে। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী সুবানের তো তেমন কিছু হয়নি, কিন্তু সুবান বলছিল যে ওর হাতে খুব ব্যথা করছে। আর সে এখানে জিয়াংকে বলে, যতদিন না আমার হাতটা ভালো হয়ে যাচ্ছে ততদিনই আমার কোম্পানির কাজে তোমাকে সাহায্য করতে হবে। এতে জিয়াংও রাজি হয়ে যায়। এরপরেই আমরা সুবানকে শ্যাংলির সঙ্গে দেখব, আর ওদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি সুবানের কথাতেই শ্যাংলি ওদের অ্যাক্সিডেন্টটা করিয়েছিল, যাতে এইভাবে সুবান এবং জিয়াং কাছাকাছি আসতে পারে। সুবানের সঙ্গে কথা শেষ করার পর শ্যাংলি যখন বাড়ি থেকে বেরিয়ে আসছিল তখনই ওর বাড়ির বাইরে দুয়ানের সঙ্গে দেখা হয়ে যায়।
আর এখানেই আমরা জানতে পারবো যে দুয়ান এবং শ্যাংলি একে অপরকে আগে থেকেই জানে। আসলে সেদিন রাতে যখন ও সুবানের সঙ্গে ড্রিঙ্ক করতেই গেছিল, সেখানেই ওর ডুয়ানের সঙ্গে দেখা হয়েছিল। আর ওরা দুজন অনেক কথাবার্তাও বলেছিল। ডুয়ান তো ওকে ওর ফোন নাম্বারও চাইছিল, কিন্তু শ্যাংলি মানা করে দিয়েছিল। ডুয়ান শ্যাংলিকে জিজ্ঞাসা করে, তুমি কি ডেলিভারি গার্লের কাজ করো, নাকি তুমি ডেলিভারি গার্ল হওয়ার প্রিটেন্ড করছো? শ্যাংলি বলে, এগুলো জেনে তুমি কি করবে, তুমি তোমার নিজের কাজ করো। ডুয়ান বলে, আমি তোমার বাড়িই যাচ্ছি। আসলে ডুয়ান সুবানের বাড়ির পাশের বাড়িতেই থাকতে এসছে, যেটা শুনে শ্যাংলি শকড হয়ে যায়। এরপর ডুয়ানের একটা কল চলে আসায় সুযোগ বুঝেই শ্যাংলি ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন জিয়াং সুবানের সঙ্গেই তার কোম্পানিতে যায়, আর সুবানের সব কাজই সেই করে দিচ্ছিল, যেগুলো দেখে সুবান তো খুব খুশি হয়। এরপর সুবান যখন কাজই করছিল, জিয়াং ওর ডিজাইনে থাকা সিগনেচারটা দেখিয়ে বলে, তোমার এই সিগনেচারটা খুবই ইউনিক। এটা শুনে সুবান ওকে থ্যাংক ইউ বলে। এটা শুনে জিয়াং মনে করে যে তার দাদার একটা ছবিতে এইরকমই একটা সিগনেচার ছিল। এখান থেকে জিয়াং আরোই শিওর হয়ে যায় যে ওর দাদার মৃত্যুর পেছনে সুবানের কোনো না কোনোভাবেই তো হাত আছে। কাজের পর জিয়াং সুবানকে বাড়ি ড্রপ করতে আসে। বাড়ি আসার পর সুবান জিয়াংকে বলে, এবার তুমি বাড়ি যেতে পারো। জিয়াং বলে, তোমার বাড়ির পাশের বাড়িটাই তো আমার, আমিও তোমার পাশে থাকতেই চলে এসেছি। যেটা জেনেই সুবান অবাক হয়ে যায়। এরপর জিয়াং যখন চলেই যাচ্ছিল, সুবান ওকে ডেকে বলে, উই সেদিন ঠিকই বলেছিল, নর্মালি যে কোনো ছেলের স্পর্শ থেকে আমার ডিসগাস্টিং ফিলিং আসে, কিন্তু তোমার সঙ্গে থাকলে আমার সেরকমটা মনেই হয় না। তাই তুমি কি আমাকে হেল্প করবে আমার এই প্রবলেমটা সলভ করাতে? এতে জিয়াং হ্যাঁ বলে দেয়। বাড়ির মধ্যে গিয়ে সুবান এইটা ভেবে খুশি হচ্ছিল যে জিয়াং তার প্ল্যানিং অনুযায়ী কাজ করছে। এদিকে জিয়াং বাড়ি ফিরে এটা ভেবে খুশি হচ্ছিল ফাইনালি সুবান ওর প্রেমে পড়েছে। পরের দিন সুবান এবং জিয়াং আবারও দেখা করে, যেখানে সুবাং জিয়াংকে বলে মিস্টার ওয়াং এবং মিসেস ওয়াং কাপলদের জন্য ড্রেস ডিজাইন করতে চায়, ওদের এই কাজটা আমি নিতে চাই, তাই কালকের পার্টিতে প্লিজ তুমি আমার বয়ফ্রেন্ড হিসেবে যেও। এতে জিয়াংও রাজি হয়ে যায়। সুবান যখন ওর সঙ্গে কথা বলছিল তখন ওর হাতটা ধরে রেখেছিল, তাই সুবান চলে যাওয়ার পর জিয়াং তার হাতটাকে ভালো করে দেখতে থাকে। সুবান যখন রাতের পার্টিতে যায়, মিস্টার ওয়াং এবং মিসেস ওয়াং এর সঙ্গেও দেখা করে আর বলে, তোমাদের কাপলস লাইনের জন্য আমি ড্রেস ডিজাইন করতে চাই। যেটা শুনে মিসেস ওয়াং বলে, আমার তোমার এবং উইয়ের জুড়িটা খুব ভালো লাগে। তুমি তো ভালো করেই জানবে যে যারা কাপল হয় তারা আর একটা কাপলকে ভালো করে বুঝতে পারে, তাই তো আমি আমার লাইনের কাজগুলো কাপলসদেরকে দিয়ে করাতে চাই। এখানে সুবানের কিছু বলার আগেই উই চলে আসে আর সবাইকে জানায় যে ও সুবানের সঙ্গে ব্রেকআপ করে নিয়েছে। তারপর সে সুবানকে বলে যে তুমি কি এখনো আমার নামটাকে ইউজ করে চলছো? সুবান যখন মিসেস ওয়াং এর কাছে কিছু এক্সপ্লেন করার চেষ্টা করছিল, তখন মিসেস ওয়াং বলে, আমি কাপলসদেরকে ছাড়া আমার কাজ করাই না। এটা বলেই ও ওখান থেকে চলে যায়। মিসেস ওয়াং এর কথা শেষ হওয়ার পরেই সুবান ওখানে জিয়াংকে দেখতে পায়, তাই সে জিয়াংকে ডেকে মিসেস ওয়াংকে বলে যে এই আমার বয়ফ্রেন্ড। আসলে ওই আমার সঙ্গে কিছুদিন আগে চিট করেছিল, তাই তো আমি ওর সঙ্গে ব্রেকআপ করে নিয়েছি। ওদের কথা শুনে ওই যখন কিছু একটা জিয়াংকে বলতেই চাইছিল, জিয়াং ওকে আটকে দেয় আর বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমার গার্লফ্রেন্ডকে ডিস্টার্ব করা বন্ধ করো। ওরা সত্যি কথা বলছে নাকি সেটা চেক করার জন্য মিসেস ওয়াং সুবানের সঙ্গে আর মিস্টার ওয়াং জিয়াং এর সঙ্গে কথা বলতে থাকে, আর ওরা দুজনই সুবান এবং জিয়াংকে একই রকমই প্রশ্ন করছিল। মিসেস ওয়াং সুবানকে জিজ্ঞাসা করে, তোমাদের দুজনের দেখা কি করে হলো, আমাকে তোমাদের দেখা হওয়ার গল্পটা তো বলো। সুবান তখন বলে যে উই যখন আমাকে চিট করেছিল, আমি আপসেট হয়ে বারে ড্রিঙ্ক করতে চলে যাই, আর সেখানেই আমার জিয়াং এর সঙ্গে পরিচয় হয়। এইদিকে জিয়াংও মিস্টার ওয়াংকে একই উত্তরই দেয়, আর ওর এই উত্তরটা মিসেস ওয়াং এর খুব পছন্দ হয়ে যায়, তাই সে সুবানের সঙ্গে কোলাবোরেট করতে রাজি হয়ে যায়। এরপর ওরা দুজন পার্টিতে কাপল ডান্সও করে, আর ওদেরকে এইভাবে একসঙ্গে দেখে মিস্টার ওয়াং এবং মিসেস ওয়াং খুব খুশি হয়। পার্টি শেষ হওয়ার পর জিয়াং আবারও ডুয়ানের সঙ্গে দেখা করে। সবকিছু শোনার পর ডুয়াং ওকে বলে, এখন আমার মনে হচ্ছে না তুমি ওর সঙ্গে ভালোবাসার নাটক করছো, আমার তো মনে হয় তুমি সুবানকে সত্যিই পছন্দ করে ফেলেছো। এই একই কথাই শ্যাংলি সুবানকে বলছিল। সুবান বলে, এইরকম ব্যাপারটা মোটেও নয়, আমি তো শুধুমাত্র জিয়াংকে ইউজ করছি। এখানে জিয়াংও ডুয়ানকে একই কথাই বলে। এরপর জিয়াং এবং সুবান আবারও দেখা করে। জিয়াং সুবানকে বলে, আমি যে তোমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করে তোমাকে সাহায্য করলাম, তার জন্য তুমি আমাকে কি রিওয়ার্ড দেবে? সুবান বলে, তুমি কি চাও বলো। জিয়াং তখন বলে, আমি একটা কিস চাই। এটা বলেই ও যখন সুবানকে কিস করার জন্য এগিয়ে যাচ্ছিল, সুবান বলে, আমার ঘুম পাচ্ছে। এটা বলেই সে তার রুমে চলে যায়, কিন্তু রুমে ফেরার পর জিয়াং এর বলা কথাটা ভেবে ব্লাশ করতেই থাকে। পরের দিন সুবান যখন অফিসে যাওয়ার জন্য রেডি হয়, জিয়াং একটা বাইক নিয়ে ওর সামনে হাজির হয়ে যায়, আর তারপর ওরা দুজন বাইকে করেই সুবানের অফিসে পৌঁছে যায়। অফিসে সারা দিনটাই জিয়াং শুধুমাত্রই সুবানকে দেখতে থাকে।
সন্ধ্যার সময় ওরা যখন আবার সমুদ্রের পাড়ে দেখা করে, সেখানে জিয়াং ভাবে সুবান তো খুব সহজেই আমার প্রেমে পড়ে গেছে, আর তাই তো আমি তাড়াতাড়ি আমার প্রতিশোধটা নিতে পারবো। এইসব ব্যাপার জিয়াং ডুয়ানকেও জানায়। ডুয়ান তখন বলে যে আমাদের প্ল্যানিং ধীরে ধীরে কাজ করছে। জিয়াং বলে হ্যাঁ, কিন্তু সেটা খুব সহজভাবে হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে সুবানের নিজের কিছু প্ল্যানিংও আছে। সেদিন যখন সুবান বাড়িই ফিরছিল, পার্কিং লটে ওর উইয়ের সঙ্গে দেখা হয়ে যায়। উই ওকে বলে, জিয়াং তোমাকে টাচ করলে তোমার কোনো প্রবলেম হয় না, কিন্তু আমি করলেই হয়, তাই না? এসব কথা শুনে সুবান যখন চলে যাবেই ভাবছিল, উই ওকে ধরে ফেলে। যেটা দেখে সুবান বলে, তুমি যদি আমাকে না যেতে দাও তাহলে আমি পুলিশকে ফোন করে দেব। উই বলে, তোমাকে এখানে বাঁচাতে কেউই আসবে না। কিন্তু তখনই ওখানে জিয়াং চলে আসে, আর এসেই সে উইকে মারতে শুরু করে। যেটা দেখে উইও উল্টে ওকে অ্যাটাক করে, আর এভাবেই ওদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। জিয়াং উইকে খুব মারার পর ওকে বলে, এরপরে তুমি যদি সুবানের গায়ে কোনোদিন হাত দিয়েছো, আমি তোমাকে মেরেই ফেলবো। এটা বলার পরেই জিয়াং সুবানকে নিয়ে ওখান থেকে চলে যায়। বাড়িতে গিয়ে সুবান জিয়াংয়ের আঘাত লাগা জায়গাতে ওষুধ লাগাতে শুরু করে। ওষুধ লাগিয়ে দেওয়ার পর সুবান জিয়াংকে বলে, আমি তোমার জন্য কিছু খাবার আনতে যাচ্ছি। সুবান যখন চলে যায় তখনই বসে বসে জিয়াংয়ের মাথায় একটা আইডিয়া চলে আসে। সে ইচ্ছে করেই বাড়ির ফায়ার অ্যালার্মকে বাজিয়ে দেয়, আর এর ফলেই পুরো বাড়িতে জল পড়তে শুরু হয়। তাই তো সুবান জিয়াংকে তার বাড়িতে নিয়ে যায়, আর সে জিয়াংয়ের জন্য হোটেল বুক করে দেবেও বলেছিল। কিন্তু জিয়াং ওকে বলে, যতদিন না আমার বাড়ি ঠিক হয়ে যাচ্ছে তুমি আমাকে প্লিজ তোমার বাড়িতে থাকতে দাও। ওর অনেক রিকোয়েস্ট করাতে সুবান রাজি হয়ে যায়। ফ্রেশ হয়ে আসার পর জিয়াং যখন সুবানের সঙ্গে কিছু কথাবার্তাই বলছিল, তখনই সুবানের বাড়ির দরজায় কেউ নক করে। দরজার বাইরে সুবানের মা দাঁড়িয়েছিল, যেটা দেখে সুবান তাড়াতাড়ি করে এসে জিয়াংকে লুকিয়ে ফেলে। তারপর সুবান যখন তার মাকে বাড়ির মধ্যে আনে, সুবানের মা প্রথমেই ওকে জিজ্ঞাসা করে, তোমার উইয়ের সঙ্গে ব্রেকআপ কেন হয়ে গেছে? সুবান বলে, উই আমার সঙ্গে চিট করেছিল, তাই আমি ব্রেকআপ করে নিয়েছি। যেটা শুনে ওর মা বলে, তোমার বয়স হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি একটা ভালো বয়ফ্রেন্ড খুঁজে তাকে বিয়ে করে নাও। তখন সুবান বলে যে আমি ভালো ছেলে পেলেই তাকে বিয়ে করে নেব। ওর কথা শেষ হতে না হতেই জিয়াং বলে ওঠে, আমিও তো ভালো ছেলে। জিয়াংকে বাড়ির ভেতরে দেখে সুবানের মা তো শকড হয়ে যায়। ওর এইসব কাণ্ড দেখে সুবান ওকে রুমে নিয়ে যায় ওর সঙ্গে কথা বলার জন্য। সুবান ওকে বলে, তুমি এরকম কেন করলে? জিয়াং বলে, তুমিও তো আমার গার্লফ্রেন্ড হতে চাও, তাই না? সত্যি যদি তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও তাহলে কতই না ভালো হবে। এদিকে সুবানের মা ওকে বলে, তুমি এইভাবে একটা ছেলের সঙ্গে কি করে থাকতে পারো? লোকে জানলে কি বলবে? তখন সুবান বলে, লোক কি বলবে নাকি তুমি কি বলবে? তুমি সেই ছোটবেলা থেকেই আমার কথার থেকে লোকের কথাকেই বেশি গুরুত্ব দাও, আর তোমার এইসব বিহেভিয়ারের জন্যই তোমার সঙ্গে আমার সম্পর্কটাও খারাপ হয়ে গেছে। এতে সুবানের মা যখন কিছু একটা বলতেই চাইছিল, তখনই জিয়াং এসে জানায় ডিনার রেডি হয়ে গেছে। ডিনার করতে করতে সুবান যখন কিছু একটা আনার জন্য কিচেনেই চলে যায়, তখনই সুবানের মা জিয়াংকে বলে, তুমি কি সত্যিই সুবানকে পছন্দ করো নাকি তার সঙ্গে টাইম পাস করছো? জিয়াং বলে, আমি সুবানকে খুব পছন্দ করি। এটা বলার পরই জিয়াং সুবানের পছন্দ অপছন্দ যা কিছু জানে সবকিছুই ওর মাকে বলতে থাকে, আর সুবানের অনেক প্রশংসাও করে। আর ওর কথাতে সুবান এবং সুবানের মা দুজনেই ইমপ্রেস হয়ে যায়। ডিনার শেষ হয়ে গেলে সুবান তার মাকে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু ওর মা বলে, এখন তো অনেক রাত হয়ে গেছে, আজকের রাতটা আমি এখানেই থাকবো। এইটা বলেই সুবানের মা দ্বিতীয় রুমটায় চলে যায়। যেটা দেখে জিয়াং খুব খুশি হয়, কারণ এটাই তো তার কাছে বড় সুযোগ সুবানের কাছে থাকার। এরপর সত্যি সুবান এবং জিয়াং একই রুমে থাকতে যায়, যেখানে সুবান জিয়াংকে ধন্যবাদ জানায় আজকের সবকিছুর জন্য। জিয়াং ওকে বলে যে এরপর থেকে যদি কোনো সমস্যায় পড়ো তুমি, তাহলে সব থেকে আগে এসে আমাকেই বলবে। এতে সুবান হ্যাঁ বলে দেয়। পরের দিন জিয়াং সুবানের জন্য ব্রেকফাস্ট রেডি করে ওকে ডাকতে আসে। আসলে এই সব কিছুই জিয়াং এর প্ল্যানিং ছিল। জিয়াং এরপর থেকে রোজই সুবানের জন্য ব্রেকফাস্ট রেডি করবে, আর ওকে রোজই অফিসে নিয়ে যাবে। আর এই রকম করতে করতে ধীরে ধীরে সুবান ওর ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তখনই তো জিয়াং তার প্রতিশোধটা ভালোভাবে নিতে পারবে। আর ধীরে ধীরে করে জিয়াং এর প্ল্যানিং সত্যিই কাজ করছিল। সুবান এবার ওর ওপর অনেকটাই ডিপেন্ডেন্ট হয়ে যায়। এইসব কথা যখন জিয়াং ডুয়ানকে জানায়, ডুয়ান বলে, আমার তো মনে হয় সুবানের সঙ্গে সঙ্গে তুমিও ওর উপর ডিপেন্ড করতে শুরু করেছো, কারণ তুমি রোজই ওর জন্য ব্রেকফাস্ট তৈরি করার পর ওর জন্য অপেক্ষা করতে থাকো। আবার ও কখন অফিসে যাবে তার জন্যও তুমি অপেক্ষা করো। হঠাৎ করে যদি সুবানের ফোন চলে আসে, তখন তুমি সব কাজ ছেড়ে সুবানের কাছে চলে যাও। জিয়াং বলে, এরকম কোনো ব্যাপারই নেই। কথা বলতে বলতেই ওর ফোনে সুবানের ফোন আসে। তখন সে ডুয়ানকে ওখানে বসিয়ে দিয়েই সুবানের কাছে চলে যায়। পরের দিনই সুবান একটা দোকানে যায় জিয়াং এর জন্য, যাতে সে কিছু গিফট কিনতে পারে। ওখানে গিয়ে সে দোকানদারকে জিয়াং এর একটা ছবি দেখিয়ে বলে, আমার এই রকমই জামা কাপড় চাই। ছবিটা দেখে দোকানদার বলে, আমি তো এই ছেলেটাকে জানি। দোকানদার সুবানকে বলে,
সেদিন যখন তুমি আর তোমার বান্ধবী বারে ড্রিঙ্ক করছিলে, এই ছেলেটার সঙ্গে আমার সেখানেই দেখা হয়েছিল। আর এই ছেলেটা আমার থেকে আমার জামা কাপড় কিনেছিল। তারপর দেখি ছেলেটা তোমার জন্য ওয়াশরুমের বাইরে ওয়েট করছে, আর তুমি ওয়াশরুম থেকে বেরিয়ে আসলেই ওই ছেলেটা ইচ্ছে করেই তোমার গায়ে ধাক্কা লাগায়। এইসব কথা শুনে সুবান বুঝেই যায় জিয়াংয়ের কিছু তো একটা মোটিভ আছে ওকে অ্যাপ্রোচ করার পেছনে। এরপর সুবান আপসেট হয়ে বাড়ি ফিরে আসে, আর বাড়ি ফিরে সে জিয়াংয়ের কথাবার্তা আড়াল থেকে শুনে নেয়, যেখানে জিয়াং তার বন্ধুর সঙ্গে সুবানের প্রেমে পড়ার ব্যাপারে কিছু শর্ত লাগাচ্ছিল। এইসব কিছু শুনে সুবান শিওর হয়ে যায় যে সেই দোকানদার সত্যি কথা বলছে। জিয়াংয়ের কথা শেষ হলে সেও সুবানকে দেখতে পায়, আর দেখে সে শকড হয়ে যায়। এরপর সুবান যখন ওখান থেকে চলে যাচ্ছিল, জিয়াংও ওর পেছনে যায় আর ওকে অনেকবার সরি বলে তুমি যেরকমটা ভাবছো ওরকমটা কিছুই হয়নি। সুবান বলে তোমাকে এই ব্যাপারে আর এক্সপ্লেন করতে হবে না, আমি সব বুঝে গেছি। তখন জিয়াং স্বীকার করেই নেয় যে সে তার বন্ধুর সঙ্গে শর্ত লাগিয়েছিল, কিন্তু যেরকমটা সুবান ভাবছে ওরকমটা নয়। আসলে সে তার বন্ধুর সঙ্গে এরকম শর্ত লাগিয়েছিল যে সে কোনোদিন সুবানের সঙ্গে থাকার পরেও সুবানের প্রেমে পড়বে না। কিন্তু ধীরে ধীরে ও সুবানের সঙ্গে থাকতে থাকতে সুবানকে পছন্দ করে ফেলেছে। এইসব কথাগুলো বলে জিয়াং আরও একবার সুবানকে তার জালে ফাঁসিয়ে নেয়, কারণ সুবান তো ওর এইসব কথাগুলো বিশ্বাস করে নিয়েছিল। জিয়াং সুবানকে বলে, প্রথমবার আমি তোমাকে যখন দেখেছিলাম তখনই আমি তোমার প্রেমে পড়ে গেছিলাম, আর এখন আমি তোমার থেকে একটুও দূরে থাকতে চাই না। এটা বলেই ও সুবানকে কিস করে। কিস করতে করতে জিয়াং যখন পরের স্টেপটা নিতেই চাইছিল, সুবান ওকে থামিয়ে দেয়, কারণ তার কিছু অতীতের কথা মনে পড়ে গেছিল। জিয়াং ওর কাছে ক্ষমা চাইলে সুবান বলে, এতে তোমার কোনো দোষ নেই, আমার কিছু পার্সোনাল প্রবলেম আছে। পরের দিন জিয়াং, সুবান, শ্যাংলি এবং ডুয়ান ওরা একটা রেস্টুরেন্টে দেখা করে। আর এখানে কথায় কথায় জিয়াং এবং ডুয়ান জানতে পারে যে আগের দিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটা শ্যাংলিই করিয়েছিল। কিছুক্ষণ পর শ্যাংলি এবং সুবান রেস্ট রুমে চলে যায়। এখানে ডুয়ান এবং জিয়াংয়ের কথাবার্তা থেকে আমরা জানতে পারবো আগের দিন যখন সুবান দোকানে জামা কাপড় কিনতেই গিয়েছিল, আর ও যখন ছবিটা দোকানদারকে দেখিয়েছিল, এই পুরো ব্যাপারটাই ডুয়ান দেখতে পেয়ে গেছিল। তাই তো সে ফোন করে জিয়াংকে এই ব্যাপারে বলেও দিয়েছিল। জিয়াং তখন ওকে শান্ত করিয়ে বলেছিল যে তুমি ওয়েট করো, কিছুক্ষণের মধ্যেই সুবান বাড়িতে চলে আসবে, আর তখনই আমাদেরকে ভালো করে অ্যাক্টিং করতে হবে। তারপর যখন সুবান বাড়ি ফেরে, তখন জিয়াং ইচ্ছে করেই সুবানকে কথাগুলো শোনানোর জন্য জোরে জোরেই ডুয়ানের সঙ্গে ফোনে কথা বলছিল। মানে এই সব কিছুই জিয়াংয়ের প্ল্যানিং অনুযায়ী হচ্ছে। এদিকে আমরা দেখব যে জিয়াং এবং সুবানের পেছনে লোক লাগিয়ে রেখেছে। পরের দিন ওরা দুজন আবারও মিস্টার ওয়াং এবং মিসেস ওয়াং এর পার্টিতে যায়। আসলে সুবান এতদিনে ওদের চ্যানেলের জন্য কাজ করা শুরু করে দিয়েছে। ওই পার্টিতে উইও ছিল। সে সুবান এবং জিয়াংকে একসঙ্গে দেখে খুব জেলাস হয়ে প্রচুর ড্রিঙ্ক করে নেয়। কিছুক্ষণ পর যখন সুবান ওয়াশরুমে যায়, সেখানে চলে আসে, যেখানে সুবানের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে থাকে। এইগুলো দেখে আবারও সুবানের অতীতের কিছু কথা মনে পড়ে। ততক্ষণে ওখানে জিয়াংও চলে আসে। ও এসেই উইকে মারে, আর তারপর বলে, আমি তো তোমাকে আগেই ওয়ার্নিং দিয়েছিলাম সুবানের থেকে দূরে থাকতে। এদিকে আমরা সুবানকে দেখব যে এইসব কিছু থেকে খুবই ঘাবড়ে গেছিল। এইসব কিছুর পর জিয়াং সুবানকে বাড়ি আনে। সুবান তার রুমে ঘুমিয়ে পড়লে জিয়াং বাইরে আসে, আর এটাই ভাবতে থাকে যে সুবানের জন্য যদি আমার দাদার মৃত্যু হয়েছিল, তাহলে সুবানের সেই ব্যাপারে কিছু মনে কেন নেই। জিয়াং এটাও ভাবে যে সুবানের সঙ্গে পাশে কি হয়েছিল, যার জন্য সুবান ছেলেদের টাচ থেকে এতটা দূরে থাকে। ততক্ষণে সুবানও ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে এসেছিল। সেও দূর থেকে জিয়াংকেই দেখছিল, আর ওরা দুজনই একই কথাই ভাবছিল, ওদের অতীতে যদি কিছু সমস্যা না হয়ে থাকতো তাহলে ওরা দুজন এতদিনে কাপল হয়ে যেত। পরের দিন ওরা দুজন আবারও যখন একসঙ্গে বসে কথাই বলছিল, সুবান জিয়াংকে জিজ্ঞাসা করে, তুমি সেদিন আমার মায়ের কথা শুনে নিয়েছিলে তাই না? জিয়াং বলে, হ্যাঁ। সুবান বলে, আমি যখন ছোট ছিলাম আমার মা দ্বিতীয়বার আর একটা লোককে বিয়ে করেছিল, যে রোজ রাতে এসে আমার সঙ্গে খারাপ ব্যবহার করার চেষ্টা করত। আর এইসব ব্যাপার একদিন আমার মা দেখতেও পেয়ে যায়। কিন্তু এত কিছু হওয়ার পরেও আমার মা লোকটিকে পুলিশের হাতে তুলেই দেয়নি। আর অতীতের এইসব কিছুর জন্যই তো ছেলেদের টাচ থেকে আমার খুব ডিসগাস্টিং ফিলিং আসে। সেদিনের পর থেকে আমার সঙ্গে আমার মায়ের সম্পর্কটাও অনেকটা খারাপ হয়ে গেছিল। তারপর থেকে আমাদের খুব একটা বেশি কথাই হতো না। এমনকি আমার যখন গ্রাজুয়েশন সেরিমনি ছিল, সেখানেও আমার মা যায়নি। তারপর সুবান জিয়াংকে বলে, আমার এইসব ব্যাপারের জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? জিয়াং তখন ওকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। সেদিন রাতেই জিয়াং সুবানের মায়ের সঙ্গে দেখা করতে যায়। আর এইসব ব্যাপারে যখন জিজ্ঞাসা করে, তখন সুবানের মা বলে, আমি আসলে তখন ভয় পেয়ে গেছিলাম যে এইসব কিছু লোকে জানতে পারলে সুবানের রেপুটেশনটাই খারাপ হয়ে যাবে, তাই তো আমি পুলিশে খবর দিইনি। জিয়াং তখন বলে, তুমি তার গ্রাজুয়েশন সেরিমনিতেও যাওনি। সুবানের মা বলে, আমি গিয়েছিলাম, কিন্তু আমার মধ্যে এতটুকুও সাহস ছিল না সুবানের সামনে যাওয়ার।
এটা বলেই সুবানের মা সুবানের গ্রাজুয়েশন সেরিমনির একটা ছবিও জিয়াংকে দেখায়, যেটা দেখে জিয়াং বুঝেই নেয় যে সুবানের মা সুবানকে সত্যিই ভালোবাসে। পরে তিনি জিয়াং সুবানের সঙ্গে কথা বলে আর ছোটবেলার সেই ছবিটা দেখিয়ে ওকে বলে তোমার মাও তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাই তোমাদের এবার একে অপরের সঙ্গে ভালো করে কথা বলে নেওয়া দরকার। এতে সুবানও রাজি হয়ে যায়। সুবান জিয়াংকে বলে তুমি সবার ব্যাপারে এত কেয়ার করো, এই রকম কেয়ার করতে তোমাকে কে শিখিয়েছে? তখন জিয়াং বলে আমাকে এই রকমটা আমার দাদা শিখিয়েছে। সুবান তখন হেসেই বলে ভালো হয়েছে যে এটা তোমার কোনো এক্স গার্লফ্রেন্ড তোমাকে শেখায়নি। ওর কথা শুনে জিয়াং ভাবে সুবানের কেন তার দাদার কথা একটুও মনে পড়ছে না। সেদিন রাতে জিয়াং তার দাদার স্বপ্ন দেখে যে কি করে তার দাদা তার চোখের সামনেই সুইসাইড করে নিয়েছিল। এই স্বপ্নটা দেখার পর জিয়াং ঘুম থেকে উঠে পড়ে আর সে তখনই তার দাদার ডায়েরি পড়তে শুরু করে। এই ডায়েরিতে তার দাদা সেই মেয়েটার ব্যাপারে লিখে রেখেছিল যেই মেয়েটাকে তার দাদা ভালোবাসতো। ওই মেয়েটা দেখতে খুব সুন্দর, তার খুব বড় চুল আছে আর সে দুধ খেতে খুব ভালোবাসে। আর এই ডায়েরির মধ্যে থেকেই জিয়াং সেই ছবিটা পেয়েছিল যেই ছবির নিচে সুবানের সিগনেচার আছে। তাই জিয়াং তো একদমই শিওর হয়ে যায় যে সুবানই এইসব কিছু করেছে। আর সে আরো একবার মন তৈরি করে নেয় সুবানের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য। পরের দিন জিয়াং যখন সুবানের অফিসে বসে কাজই করছিল তখনই ওর কাছে সুবান আসে আর কিছু ইম্পর্টেন্ট প্রজেক্টের ইনফরমেশন জিয়াংকে বলে আর সেই সঙ্গে তাকে একটা পেন ড্রাইভও দিয়ে দেয়। যেটা দেখে জিয়াং সুবানকে বলে তুমি এত গুরুত্বপূর্ণ তথ্য আমাকে দিয়ে দিচ্ছ, তোমার কি ভয় লাগে না যে এই তথ্যটাকে আমি অন্য কাজে লাগিয়ে দিতে পারি? সুবান বলে আমি তোমাকে খুব বিশ্বাস করি আর তাই তো এইসব তথ্যগুলো তোমাকে দিচ্ছি। এটা বলে সুবান তো চলে যায়, কিন্তু জিয়াং ভাবে তুমি এবারে আমাকে বিশ্বাস করে ভুল করেছো, এইসব জিনিসগুলোকে আমি এবার তোমার বিরুদ্ধেই ইউজ করব। এরপর জিয়াং ডুয়ানের সঙ্গে দেখা করে আর ওকে বলে এই পেন ড্রাইভে যেসব ডিজাইনগুলো আছে সেগুলোকে তুমি কিছুক্ষণ পর অনলাইনে আপলোড করে দাও। এইসব ইম্পর্টেন্ট ডিজাইনগুলো অনলাইনে অ্যাভেলেবল হয়ে গেলে সুবান খুবই আপসেট হয়ে যাবে আর আমি তো সেটাই চাই, এইভাবেই আমি আমার প্রতিশোধ নিতে পারবো। ডুয়ান জিয়াং এর কথা মতো সুবানের পেন ড্রাইভে থাকা সমস্ত ডিজাইন নিয়ে তার কাজ করতে শুরু করে দেয়। কিন্তু তখনই ওখানে শ্যাংলি চলে আসে। শ্যাংলি ওকে বলে আমি তোমার কাছে থাকা সত্ত্বেও তুমি ল্যাপটপে কিসব কাজ করে যাচ্ছ, তাহলে আমিই চলে যাচ্ছি। যেটা শুনে ডুয়ান বলে ঠিক আছে আমি এইসব কাজ এখন বাদ দিয়ে দিচ্ছি। এটা বলেই ওরা দুজন কথা বলতে শুরু করে। ওরা যখন কথা বলছিল ল্যাপটপটা পাশেই সরানো ছিল। জিয়াং অফিসে ফিরে যাওয়ার পর সুবানকে দেখতে পায়নি, তাই সে সুবানের জন্য ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পর ওখানে শ্যাংলি আসে। জিয়াং তখন ওকে জিজ্ঞাসা করে আমাদের কোম্পানিতে কিছু প্রবলেম হচ্ছে না তো? শ্যাংলি বলে না তো, সবই তো ঠিক আছে। আর শ্যাংলি এখানে জিয়াংকে এটাও বলে যে তুমি আর এরপর থেকে সুবানকে দুধ খেতে দিও না, ও দুধ একদমই পছন্দ করে না, কিন্তু তোমার মন রাখার জন্য সবসময় খেয়ে নেয়, এর জন্য তাকে মেডিসিনও নিতে হয়। কথাটা শুনেই জিয়াং কনফিউজড হয়ে যায় আর দৌড়ে যায় সে তার দাদার ডায়েরি পড়ার জন্য। যেই ডায়েরিতে এটা ভালোভাবেই লেখা ছিল তার দাদা যাকে ভালোবাসতো সে দুধ খেতে খুবই পছন্দ করে। এটা দেখেই জিয়াং বুঝতে পারে যে তার দাদা যে মেয়েটাকে ভালোবাসতো সে সুবান তো হতেই পারে না। তাই সে তাড়াহুড়ো করেই সুবানের অফিসে পৌঁছে যায় এবং সুবানকে জিজ্ঞাসা করে যে কোম্পানিতে কোনো প্রবলেম হয়নি তো? সুবান বলে কোনো প্রবলেম হয়নি, কিন্তু তোমার কি হয়েছে? জিয়াং যখন তার করা কাজগুলো কনফেস করবেই ভাবছিল তখনই শ্যাংলি এসে সুবানকে বলে দেখো আমাদের নতুন ডিজাইনগুলোকে কেউ লিক করে দিয়েছে। এগুলো শুনে জিয়াং ভাবছিল সে এবার কনফেস করেই দেবে, কিন্তু ওর কিছু বলার আগেই কোম্পানির ইনভেস্টররা ওখানে চলে আসে আর তারা সবাই এসে সুবানের কাছে টাকা চাইতে শুরু করে। ওদের মধ্যে মিস্টার ওয়াংও ছিল। তখন সুবান মিস্টার ওয়াংকে বলে তোমার জন্য যে ডিজাইনগুলো করে রেখেছিলাম সেগুলো এখনো চুরি যায়নি, আর এইসব ডিজাইনগুলো হয়তো কোম্পানির কম্পিটিটররা চুরি করে অনলাইনে লিক করে দিয়েছে, কিন্তু তোমাদের চিন্তা করার দরকার নেই, আমি আবারও তোমাদের জন্য নতুন ডিজাইন তৈরি করে দেব। এরপর সুবান সবার কাছে ক্ষমাও চেয়ে নেয়। এইসব কিছু দেখে জিয়াং এর খুব খারাপ লাগে। জিয়াং এরপর ডুয়ানের সঙ্গে দেখা করে আর ডুয়ানকে বলে যে দাদা যে মেয়েটাকে পছন্দ করত সে সুবান তো নয়। আর ওর সঙ্গে কথা বলে জিয়াং এটাও জানতে পারে যে ডুয়ান তো সময়ই পায়নি এইসব ডিজাইনগুলোকে অনলাইনে লিক করার, তার মানে এইসব কিছু অন্য কেউই করেছে। জিয়াং বলে খুব ভালো হয়েছে সুবান সেই মেয়েটা নয় যাকে আমার দাদা পছন্দ করত, কারণ এতদিনে আমারও সুবানকে ভালো লেগে গেছে। জিয়াং তারপর সুবানের অফিসে ফিরে যায় আর সেখানে গিয়ে ওদেরকে আইডিয়া দেয় যে আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে কে আমাদের ডিজাইনগুলো চুরি করেছে। এই আইডিয়াতে সুবানও রাজি হয়ে যায়। পরের দিন ওরা দুজন অদ্ভুত রকমের জামা কাপড় পরে ওদের কম্পিটিটর শপে চলে যায় আর এই দোকানে এসেই ওরা বুঝতে পারে যে সত্যিই ওদের ডিজাইন ওদের কম্পিটিটররাই চুরি করেছে। আর অফিসে ফেরার পর এটাও জানতে পারে যে ওদের ডিজাইনগুলো ওদের কোম্পানিতে কাজ করা সাংহি নামের একটা ছেলেই লিক করেছে।
তাই পরের দিন সাঙ্গির সঙ্গে দেখা করার জন্য ওরা হসপিটালে পৌঁছে যায়। এই হসপিটালে সাঙ্গির দাদা ভর্তি ছিল। সাঙ্গির দাদাকে দেখে জিয়াংয়ের তার নিজের দাদার কথা মনে পড়ে যায়। এরপর সুবান যখন সাঙ্গির সঙ্গে কথা বলে তখন জিয়াং সাঙ্গিকে বকতেই শুরু করে আর ওকে বলে, তুমি ডিজাইন লিক করার বদলে তোমার অসুস্থ দাদার কেয়ার করলে বেশি ভালো হতো। ওর এইরকম কথা শুনে সুবান ওকে চুপ করতে বলে, যেটা শুনে জিয়াং ওখান থেকে চলে যায়। তখন সাঙ্গি সুবানের কাছে ক্ষমা চায় আর বলে, আমার দাদার ট্রিটমেন্টের জন্য অনেক টাকা দরকার ছিল, তাই আমি বাধ্য হয়েই এসব কিছু করেছি। এইসব কিছু শুনে সুবান ওকে ক্ষমাও করে দেয়। রাতে সুবান জিয়াংয়ের সঙ্গে কথা বলার চেষ্টাও করে, কিন্তু জিয়াং ওর সঙ্গে কোনো রকম কথা বলতেই চাইছিল না, কারণ জিয়াং খুব আপসেট ছিল। কিছুক্ষণ পর সুবান যখন ওর জন্য খাবার তৈরি করে আনে, দেখে জিয়াং তো বিছানাতেই নেই। সে তখন জিয়াংকে পুরো বাড়িতেই খুঁজে নেয়। তারপর সে জিয়াংকে অনেকবার ফোনও করে, কিন্তু জিয়াং ফোনটা রিসিভ করছিল না। এদিকে আমরা জিয়াংকে দেখবো যে ভালো করেই জানতে পেরে গেছিল সুবান সেই মেয়েটা নয় যাকে তার দাদা পছন্দ করত, তাই সে তার সমস্ত প্ল্যানিং বন্ধ করে দেয়। পরের দিন সুবান যখন আবারও জিয়াংয়ের রুমে যায়, সেখানে সে জিয়াংয়ের একটা ছবি দেখতে পায়, যেই ছবিতে জিয়াংয়ের সঙ্গে তার দাদাও ছিল। আর এই ছবিটা দেখে সুবান বুঝেই নেয় যে জিয়াং কোথায় থাকতে পারে। এদিকে জিয়াং সত্যি সেই জায়গাতে বসেছিল যেটা সেই ফটো অ্যালবামে আছে। এখানে জিয়াং বসে বসে তার দাদাকে ইমাজিন করতে থাকে যেন সে তার দাদার সঙ্গে কথা বলছে। সে তার দাদাকে বলে, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ এখনো নিতে পারিনি। তখন ওর দাদা বলে, এতে তোমার কোনো দোষই নেই, কিন্তু হ্যাঁ, এইসব কারণের জন্য তুমি সুবানকে কষ্ট দিও না। জিয়াং তার দাদাকে বলে, আমি যখনই আপসেট হয়ে এখানে এসে বসে থাকতাম একমাত্র তুমিই ছিলে যে আমাকে এখানে খুঁজতে আসতো। তখন ওর দাদা ওকে বলে, দেখবে একদিন তোমাকে খুঁজতে খুঁজতে কেউ না কেউ এখানে আসবেই, আর যে তোমাকে এখানে খুঁজতে আসবে তাকে তুমি কখনো তোমার থেকে দূরে যেতে দিও না। ঠিক তখনই জিয়াংয়ের সামনে সুবান চলে আসে। জিয়াং বলে, তুমি তাহলে আমাকে খুঁজে নিয়েছো। সুবান বলে, তুমি যেখানেই থাকো না কেন আমি সবসময় তোমাকে খুঁজে নেব। জিয়াং বলে, এই জায়গার ব্যাপারে শুধুমাত্রই আমার দাদা জানতো। সুবান তখন ওর চোখের জল মুছিয়ে দিয়ে ওকে কিস করে। এদিকে আমরা উইকে দেখবো, যার সঙ্গে সুবানের কম্পিটিটর কোম্পানির ম্যানেজার ছিল। আসলে উই সেই ব্যক্তি যে সুবানের সমস্ত ডিজাইন লিক করিয়েছিল, আর সেটা ওর কম্পিটিটর কোম্পানিকে দিয়েও দিয়েছিল। ওর কম্পিটিটর কোম্পানি এখন উইয়ের কাছে সাহায্যের জন্য এসছে, কিন্তু উই তো ওকে বলেই দেয়, আমি তোমার এবং সুবানের ব্যাপারে পড়তেই চাই না। এরপরেই উই রিপোর্টারকে ফোন করে এবং বলে, আমি আরও একটা আর্টিকেল পাবলিশ করতে চাই। পরের দিন জিয়াং এবং সুবান যখন অফিসে রোমান্সি করছিল, ঠিক তখনই সুবানের কাছে একটা ফোন চলে আসে। আর তারপর সে যখন অনলাইন সার্চ করে, দেখে তার এবং জিয়াংয়ের ব্যাপারে একটা আর্টিকেল পাবলিশ হয়েছে। যে আর্টিকেলে এটাই বলা হয়েছে যে সুবান নাকি গোল্ড ডিগার। ও শুধুমাত্র টাকার জন্য উইকে ছেড়ে এখন জিয়াংকে ধরেছে। আর্টিকেলটা পড়ার পরই সুবান রেগেই উইয়ের সঙ্গে দেখা করে। উই তখন ওকে বলে যে আমি ভালো করেই জানতাম তুমি এখানে আসবে, তোমার মতো মেয়েরা সবসময় অপরচুনিটির জন্য ওয়েট করে। সুবান ওকে বলে, তুমি এত টাকা খরচ করে আমার রেপুটেশন খারাপ করছো, এতে তোমার লাভটা কি হচ্ছে? উই ওর কথায় কোনো পাতা না দিয়ে ওকে আরো ইনসাল্ট করতে থাকে, যেটা দেখে সুবান ওকে ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয় আর ওকে ওয়ার্নিং দিয়ে বলে, এরপরে যদি তুমি কোনোদিন আমার রেপুটেশন খারাপ করার চেষ্টা করেছো তখন কিন্তু আমি তোমাকে আর এত সহজে ছেড়ে দেব না। সেদিন রাতে সুবান একাই অফিসে বসে বসে লাইভ স্ট্রিমিং করছিল, যেখানে সে সবাইকে এটাই জানায় যে ওই ডিজাইনগুলো সবগুলোই আমার। এটা বলে সবাইকে সে তার ডিজাইনের ব্লুপ্রিন্টও দেখায়। সঙ্গে সে এটাও বলে যে জিয়াংকে আমি সত্যিই ভালোবাসি, আমার এবং জিয়াংয়ের রিলেশনটা খুবই পিওর, আর আমরা দুজন একে অপরকে খুব পছন্দ করি, তাই এখানে টাকার কোনো গল্পই নেই। যতক্ষণে ওর লাইভ স্ট্রিমিং শেষ হয় ততক্ষণে ওখানে জিয়াংও পৌঁছে যায়, আর সে সুবানকে বলে, তুমি এসব কি করছো? সুবান বলে, এইসব কিছু লোককে জানানো দরকার ছিল। জিয়াং বলে, হ্যাঁ, তার সঙ্গে তুমি সবাইকে আমাদের রিলেশনের ব্যাপারটাও জানিয়ে দিয়েছো। সুবান বলে, কেন? তুমি কি চাইছিলে না যে আমাদের রিলেশনটা সবাই জানুক? জিয়াং বলে, আমি তো এটা অনেক দিন থেকেই চাইতাম যে তুমি সবাইকে জানিয়ে দাও। এরপর ওদের দুজনের মধ্যে আবারও রোমান্স শুরু হয়ে যায়। পরের দিন অফিসে শ্যাংলি সবাইকে জানায় যতগুলো কপিরাইটের প্রবলেম ছিল সেগুলো সব সলভ হয়ে গেছে, আর সুবানের লাইভ স্ট্রিমিং এর পর থেকে আমাদের কাছে খুব ভালো রেসপন্সই আসছে। এটা শুনে সবাই তো খুশি হয়, কিন্তু জিয়াং ওদেরকে বলে, আমরা এত সহজে উইকে যেতে দিতে পারি না, আমাদের ওর উপর প্রতিশোধ নেওয়া দরকার। এরপর জিয়াং ওদের সবাইকে প্ল্যানিং বলতে থাকে, যেখানে সবাইকে সে এটাই বলে, আমরা উইকে লিগ্যাল দিক থেকেই ফাঁসাবো। এখানে জিয়াং সবাইকে বলেও দেয় কাকে কি কি কাজ করতে হবে। আর পরের দিন থেকেই ওদের উইয়ের ওপর প্রতিশোধ নেওয়ার কাজ শুরু হয়ে যায়, যেখানে ডুয়ান এবং শ্যাংলি প্রথমেই সেই রিপোর্টারের সঙ্গে দেখা করে যে জিয়াং এবং সুবানের ব্যাপারটা লিখেছিল।
তাকে ডুয়ান বলে, আমরা তোমাকে অনেক টাকা দেব যদি তুমি উইয়ের বিরুদ্ধে সমস্ত প্রমাণ আমাদেরকে দিয়ে দাও। তো এই কথায় ওই রিপোর্টার তো রাজি হয়ে যায় আর ওদের সমস্ত কথাবার্তা শ্যাংলি রেকর্ডও করে রাখে। পরের দিনই উইয়ের অ্যাসিস্ট্যান্ট গিয়ে ওকে বলে, আমরা যে জিয়াং এবং সুবানের ব্যাপারে আর্টিকেলটা ছাপিয়েছিলাম সেই ব্যাপারে সবাই জানতে পেরে গেছে, আর এখন তো পুলিশেরা আমাদের ব্যাপারে ইনভেস্টিগেশনও শুরু করে দিয়েছে। যেটা শুনে উই তো ভীষণ রেগে যায়। পরের দিনটাই ছিল সুবানের বার্থডে, তাই শ্যাংলি ওকে জিজ্ঞাসা করে সে তার বার্থডেতে কি করতে চায়। সুবান বলে, আমি তেমন কিছুই করতে চাই না। ও এটা মুখে তো বলেছিল ঠিকই, কিন্তু মনে মনে এটাই ভাবছিল যে জিয়াং নিশ্চয়ই ওর জন্য খুব ভালো একটা বার্থডে প্ল্যানিং করছে। এইসব কিছু ভেবে নেওয়ার পর সুবান পরের দিন খুব সুন্দরভাবে রেডি হয়ে বেরিয়ে আসে। জিয়াং ওকে দেখে বলে, আজকে আমার অফিসে যেতে একটু দেরি হয়ে যাবে। এটা বলেই জিয়াং যখন চলে যাবেই বলছিল, সুবান বলে, তুমি কিছু একটা ভুলে যাচ্ছ না? জিয়াং তখন ফিরে এসে ওর কপালে একটা কিস করে আর তারপর ওখান থেকে চলে যায়। যেটা দেখে সুবান ভাবে নিশ্চয়ই জিয়াং পার্টিটা অফিসেই রেখেছে, তাই ও মনের আনন্দেই অফিসে পৌঁছায়। কিন্তু সেখানে গিয়ে বুঝতে পারে যে সবাই তো ওর বার্থডে ভুলেই গেছে, কারণ কেউই ওকে তেমন ভাবে কোনো উইশই করেনি। কিছুক্ষণ পর জিয়াং ওর কাছে আসে আর ওকে বলে, আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। যেটা শুনে সুবান বলে, আমি ভালো করেই জানতাম তুমি এই ব্যাপারটা নিশ্চয়ই ভুলে যাওনি। কিন্তু তারপর দেখা যায় জিয়াং ওর জন্য খাবার এনেছিল, যেটা দেখে সুবানের আবার মন খারাপ হয়ে যায়। সুবান অফিসের পর মন খারাপ করেই সেই হোটেল রুমে যায় যেটা সে আজকের জন্য বুকিং করেছিল। রুমে এসে সে প্রচুর ড্রিঙ্ক করে আর তারপর জিয়াংকে ফোন করে ও ডেকে নেয়। জিয়াং যতক্ষণে আসে ওর খুব নেশা হয়ে গেছিল, তাই সে জিয়াংকে ধরেই বলে, তুমি আমার বার্থডে কি করে ভুলে যেতে পারো? আমি তো ভেবেছিলাম তুমি আমার বার্থডেতে কিছু একটা পার্টি প্ল্যানিং করছো। জিয়াং বলে, হ্যাঁ, আমি তোমার বার্থডের জন্য কিছু প্ল্যানিং করে তো রেখেছিলাম, কিন্তু তুমি তার আগে আমাকে এখানে ডেকে নিলে। সুবান বলে, ঠিক আছে, সেই প্ল্যানিং এর কথা বাদ দাও। এটা বলে ওরা যখন কিস করতেই যাচ্ছিল তখনই কেউ ডোরবেল বাজায়। দরজা খুললেই দেখা যায় শ্যাংলি, ডুয়ান এবং শ্যাংহি ওরা তিনজন এসছে সুবানকে বার্থডে উইশ করার জন্য। নেশার ঘরে সুবান জিয়াংকে সবার সামনেই কিস করে, যেটা দেখে সবাই কনফার্ম হয়ে যায় যে ওদের রিলেশনটা অনেক দূর এগিয়ে গেছে। তারপর ওখান থেকে বাকিরা চলে গেলে এরা দুজন আবারও রোমান্স শুরু করে দেয় আর ওরা দুজন একসঙ্গে নাইট স্পেন্ডও করে। পরের দিন জিয়াং সুবানকে জিজ্ঞাসা করে, তোমার কোথাও আমার জন্য আনকমফোর্টেবল ফিল হচ্ছে না তো? সুবান বলে, না, তোমার সঙ্গে থাকলে আমার কোনো রকম আনকমফোর্টেবল ফিলিং আসেই না। সুবান তো এটাও বলে যে তোমার সঙ্গে যদি কিছু বছর আগে দেখা হতো তাহলে খুব ভালোই হতো, কারণ তুমি আমার কাছে আমার মেডিসিনের মতো। তোমার সঙ্গে থাকতে থাকতেই আমার সমস্ত প্রবলেমই সলভ হয়ে গেছে। পরের দিন যখন সুবান ফোনে কথা বলতে বলতেই যাচ্ছিল তখনই সে জিয়াংকে কোনো একটা মেয়ের সঙ্গে দেখে আর সেই মেয়েটা জিয়াংয়ের গায়ে হাতও দিচ্ছিল, যেটা দেখে সুবান খুবই জেলাস ফিল করে। তারপর যখন সে জিয়াংয়ের সঙ্গে এই ব্যাপারে কথা বলবেই ভাবছিল তখনই ডুয়ান এসে জিয়াংকে ডেকে নিয়ে চলে যায়। অনলাইন সার্চ করে সুবান জানতে পারে জিয়াংয়ের দাদা কিছু বছর আগেই সুইসাইড করেছে। যেই নিউজটা দেখে সুবান খুবই কনফিউজড হয়ে যায় যে ওর দাদা কেন এরকম করেছে। রাতে সুবান জিয়াংকে জিজ্ঞাসা করেই ফেলে যে সকালে যেই মেয়েটার সঙ্গে তোমাকে আমি দেখেছিলাম সে কে? জিয়াং বলে, ও আমার সৎমা। আসলে জিয়াংয়ের বাবা দ্বিতীয়বার বিয়ে করেছিল। এই কথাটা সুবান বিশ্বাস করেই নেয়। সুবান ওকে বলে, আমি খুব খুশি যে তুমি আমার সঙ্গে আছো। জিয়াং এখানে সুবানকে সব সত্যিটা জানাবেই ভাবছিল, কিন্তু তখনই সুবান বলে ওঠে, রান্নাটা মনে হয় পুড়ে যাচ্ছে। এটা বলেই সুবান ওখান থেকে চলে যায়। সুবান চলে যাওয়ার পরেই জিয়াংয়ের কাছে উইয়ের ফোন আসে, কিন্তু ওর ফোনটা রিসিভ করার আগেই সুবান আবার ফিরে আসে, তাই জিয়াং ফোনটাকে লুকিয়ে ফেলে। এইদিকে আমরা দেখব উই সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে জিয়াং এতদিন ধরে সুবানের বিরুদ্ধে প্ল্যাটিং করছিল। জায়গাটা খুঁজে পেয়ে উই তো ভীষণ খুশি হয়। পরের দিন জিয়াং ডুয়ানের সঙ্গে দেখা করে আর ওকে বলে উই আমাদের ব্যাপারে সবকিছু জেনে গেছে। এইটা বলেই সে ডুয়ানকে কিছু ছবিও দেখায় আর তারপর বলে, এবার যখন উই সবকিছু জেনে গেছে তাহলে সে কয়েকদিনের মধ্যেই আমাদেরকে ব্ল্যাকমেল করতে শুরু করবে। ডুয়ান বলে, তাহলে তুমি কি করবে ভাবছো? এবার তোমার সুবানকে সবকিছু জানিয়ে দেওয়া উচিত, কারণ তুমি কতদিন আর লুকিয়ে রাখবে এইসব কিছু। জিয়াং বলে, আমি এই সব কিছু যতদিন পারি সুবানের থেকে লুকিয়ে রাখবো। এদিকে উই যখন সেদিন বাড়ি পরিষ্কার করছিল তখনই ওর কাছে মিন আসে আর ওকে বলে, আমি একদম শিওর যে আজকে জিয়াং বাড়ি ফিরবেই, আর ও বাড়িতে ফিরে এলে জিয়াংয়ের বাবা জিয়াংকে তার বিজনেস সামলাতে দিয়ে দেবে। এটা শুনে উই বলে, তুমি চিন্তা করো না, জিয়াং এখানে আসবে না। ওদের কথাবার্তার মাঝখানেই জিয়াংয়ের বাবা ওখানে চলে আসে। জিয়াংয়ের বাবা জিয়াও উইকে জিজ্ঞাসা করে, এখনো কি জিয়াং আসেনি? উই তখন বলে যে আমার মনে হচ্ছে জিয়াং আর আসবে না। কিন্তু তখনই ওখানে জিয়াং এবং সুবান একসঙ্গেই আসে আর তারপর সবাই একসঙ্গে লাঞ্চ করতে বসে। লাঞ্চ করতে বসে জিয়াও খুব খুশি হচ্ছিল, কারণ সুবান এখন জিয়াংয়ের গার্লফ্রেন্ড।
আর সে জিয়াংকে বলে, তুমি এবার থেকে আমাদের পরিবারের বিজনেসটা সামলে নাও, যেটা পারবে না তোমাকে উই শিখিয়ে দেবে। উই তখন বলে, হ্যাঁ আমি তো কবে থেকেই রেডি, যখন জিয়াং আমার আন্ডারে আসবে আমি ওকে সব শিখিয়ে দেব। জিয়াং বলে, তুমি তো নিজেই কিছু জানো না, তুমি আর আমাকে কি শেখাবে, আমি তোমার থেকে অনেক বেশিই জানি। এটা শুনে মিন বলে, তুমি বড়দের সঙ্গে এরকম করে কি করে কথা বলতে পারো। জিয়াং তখন বলে, তুমি আমার মা নও, তাই মা হওয়ার চেষ্টাও করো না। এটা শুনেই মিন রেগেই ওখান থেকে চলে যায়, যেটা দেখে জিয়াও জিয়াং এর উপর রেগে যায়। সে জিয়াংকে বলে, তুমি কি একদিনের জন্য বাড়িতে ভালোভাবে থাকতে পারো না? জিয়াং বলে, আজকে যদি আমার দাদার ডেথ অ্যানিভার্সারি না থাকতো তাহলে আমি এখানে আসতামই না। এতে জিয়াও আরো রেগে গিয়ে বলে, ঠিক আছে তুমি বাড়ি থেকে চলেই যাও, আর এরপর থেকে কোনোদিন আর বাড়িতে ফেরার দরকারই নেই। এটা শুনে জিয়াং যখন সুবানকে নিয়ে ওখান থেকে চলেই যাচ্ছিল, উই ওপর থেকে জিয়াং এর বিরুদ্ধে যেসব প্রমাণগুলো কালেক্ট করে রেখেছিল সেগুলো সব ছড়িয়ে দেয়। আর এই ছবিগুলো দেখে সুবান বুঝেই নেয় যে জিয়াং এতদিন ধরে তার সঙ্গে ভালোবাসার মিথ্যে নাটক করছিল শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। এগুলো দেখে আপসেট হয়ে সুবান যখন চলেই যাচ্ছিল, জিয়াং ওর পেছনে আসে। সুবান ওকে জিজ্ঞাসা করে, তুমি কি একদিনের জন্য আমাকে ভালোবাসোনি? তখন জিয়াং বলে, হ্যাঁ এটা সত্যি, আমি তোমাকে অ্যাপ্রোচ করেছিলাম তো প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু তুমি বিশ্বাস করো আমি তোমাকে সত্যিই ভালোবাসি, ভালোবাসার ব্যাপারে আমি তোমাকে একবারের জন্য মিথ্যে বলিনি। এটা শুনে সুবান রেগেই ওকে থাপ্পড় মারতে চাইছিল, কিন্তু ও মারতে পারেনি। আর তারপর সে জিয়াংকে বলে, তুমি যদি সত্যিই আমাকে কোনোদিন ভালোবেসেছিলে তাহলে আমার পিছু আর নিও না। এইটা বলেই সুবান যখন ওখান থেকে চলে যাবেই বলছিল, জিয়াং ওকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সুবান আর ওর কথা শোনেনি। আর এই ব্যাপারের পর সুবানের এবং জিয়াং এর দুজনেরই খুব মন খারাপ হয়ে যায়। পরের দিন জিয়াং অফিসে গিয়ে সুবানকে কাজ করতে থাকে, কিন্তু সুবান তো ওকে ইগনোরই করে চলছিল। পরে জিয়াং ওর জন্য খাওয়ারও নিয়ে যায়, কিন্তু তখনও সুবান ওকে ইগনোর করে, যেটা থেকে জিয়াং আপসেট হয়ে এক জায়গায় বসে পড়ে। তখনই ওর কাছে শ্যাংলি আসে, আর সে জিয়াংকে বলে, তুমি যদি কোনো ব্যাপার নিয়ে সুবানকে কষ্ট দিয়েছো তাহলে তার কাছে তাড়াতাড়ি সরি বলে নাও, কারণ সুবান যদি একবার তোমার থেকে দূরে সরে যায় তাহলে তুমি তাকে কখনোই আর কাছে পাবে না। সন্ধ্যায় যখন সুবান তার বাড়িতে কাজই করছিল, তখন জিয়াং গিয়ে ওর বাড়ির দরজায় জোরে জোরে ধাক্কা দেয় আর ওকে ডাকতে শুরু করে, যেগুলো শুনে সুবান কানে হেডফোন লাগিয়ে নেয় যাতে সে জিয়াং এর কোনো আওয়াজ না শুনতে পায়। কিছুক্ষণ কাজ করার পর সুবান যখন কান থেকে হেডফোন সরায়, দেখে জিয়াং এর আর কোনো আওয়াজই পাচ্ছে না, তাই সেভাবে জিয়াং বোধহয় চলে গেছে। ও যখন দরজা খোলে, দেখে জিয়াং বাড়ির বাইরেই বসে আছে, যেটা দেখে ও দরজাটা বন্ধ করে নেবেই ভাবছিল, কিন্তু জিয়াং এর হাতে লেগে যায়। আর এইটা দেখেই সুবানের একটু খারাপ লাগে। তারপর সে জিয়াংকে বলে, তুমি এখন ফিরে চলে যাও, আমার যখন তোমার সঙ্গে কথা বলার ইচ্ছে হবে আমি সামনে থেকে এসে তোমার সঙ্গে কথা বলবো। এতে জিয়াং খুব আপসেট হয়ে পড়ে। রাতে সুবান একটা বাড়ি গিয়ে খুব নেশা করে ফেলেছিল, আর তার পাশে শ্যাংলিও ছিল। সে শ্যাংলিকে বলছিল, আমি খুব ভুল করেছি যে জিয়াং এর মতো কাউকে আমি বিশ্বাস করে নিয়েছি। শ্যাংলি তখন ওকে বোঝানোর চেষ্টা করে যে তোমার জিয়াংকে আর একটা সুযোগ দেওয়া উচিত, কিন্তু এতে সুবান না বলে দেয়। ঠিক একইবারে জিয়াংও ছিল, সেও খুব নেশা করে রেখেছিল। সেও ডুয়ানকে বলছিল, আমি সুবানের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি। ঠিক তখনই ডুয়ান এবং শ্যাংলি একে অপরকে দেখে নেয়। তখন ওরা দুজন সুবান এবং জিয়াংকে একসঙ্গে ছেড়ে দেয় আর বলে যে এদের দুজনের প্রবলেম এদের দুজনকে সলভ করতে দাও, আমাদের মাঝখানে পড়ার একদমই দরকার নেই। পরের দিন সকালে যখন সুবান ঘুম থেকে ওঠে, তখন দেখে তার পাশে জিয়াংও রয়েছে, আর এখানেই তার কালকে রাতের কথা মনেও পড়ে যে সে কিভাবে নেশার ঘরে জিয়াংয়ের সঙ্গেই রুমে চলে এসেছিল। এগুলো ভেবেই সুবানের একটু বিরক্ত লাগে। তারপর যখন সুবান উঠে চলেই যাচ্ছিল, জিয়াং আজকেও ওর ব্রেসলেটটা এগিয়ে দিয়ে ওকে বলে, আজকেও আমাকে পাই না বলেই চলে যাচ্ছ? যেটা শুনে সুবান ওকে কিছু উত্তর না দিয়ে ওর হাত থেকে ব্রেসলেটটা নিয়েই ওখান থেকে চলে যায়। ওকে এরকম করতে দেখে জিয়াং হাসতে থাকে। পরের দিন সুবান যখন তার এমপ্লয়িদেরকে বলছিল পরবর্তী কাজগুলো তাদেরকে কিভাবে করতে হবে, তখনই শ্যাংলি এসে ওকে জানায় যে ওদের সমস্ত অর্ডারই ক্যান্সেল হয়ে গেছে। এটা শুনে সুবান অনেকটা কনফিউজড হয়ে যায়, কিন্তু তখনই ওখানে উই চলে আসে। সে এসে সুবানকে বলে, আমি মিস্টার ওয়াং এর কোম্পানি কিনে নিয়েছি, আর তাই তো এখন থেকে তোমার কোম্পানি আমার আন্ডারে কাজ করবে, আমি যেটা করতে বলবো সেটাই তোমাদেরকে করতে হবে। এখানে উই এটাও বলে যে তুমি দেখো তোমার চোখের সামনে কি করে তোমার কোম্পানিটাকে আমি শেষ করে দিই। কথা বলতে বলতে উই ওর দিকে এগিয়ে যাচ্ছিল, যেটা দেখে সুবান পেছাতে গিয়ে আরেকটু হলে পড়ে যেত, কিন্তু ওর পড়ার আগেই জিয়াং ওকে ধরে ফেলে।
জিয়াং উইকে বলে, তুমি সুবানের কোম্পানিতে কিছুই করতে পারবে না, কারণ আমি তোমার কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার। আর আমি তোমাকে অর্ডার দিচ্ছি, তোমাকে এক্ষুনি এইসব কিছু করা বন্ধ করতে হবে। আর এখানেই আমরা জানতে পারবো জিয়াং এর বাবা জিয়াংকেই ওদের কোম্পানির সব থেকে বড় শেয়ার হোল্ডার করে দিয়েছে। আর এরপর থেকে জিয়াং উইয়ের যে কোনো ডিসিশনকেই না বলতে পারে। এতে উই খুব রেগেই ওখান থেকে চলে যায়। পরের দিন ডুয়ান সুবানের সঙ্গে দেখা করে, যাতে সে জিয়াং এবং সুবানের মধ্যে হওয়া মিসআন্ডারস্ট্যান্ডিংকে দূর করতে পারে। সে সুবানকে বলে, তোমার উপরে জিয়াং রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করছিল, এতে কিন্তু শুধুমাত্র জিয়াংয়ের যে দোষ আছে তা কিন্তু নয়। এটা বলেই ডুয়ান সুবানকে একটা ছবি দেখায়, যেই ছবিতে সুবানের সাইনও আছে। আর ছবিটা দেখেই সুবানের আগের একটা কথা মনে পড়ে যায়। অনেক বছর আগে সুবান একবার সমুদ্রের পাড়ে বেড়াতে গেছিল, যেই জায়গাতে বেশিরভাগ কাপলই ঘুরতে গেছিল, কিন্তু সেখানে একটা লোক হুইল চেয়ারে বসেছিল আর তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক কষ্টে আছে। তাই সুবান পেছন থেকেই তার একটা ড্রয়িং করতে শুরু করে। তারপর সুবান সেই ড্রয়িংটা সেই লোকটিকে দিয়ে দেয় আর বলে, তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু তুমি যদি স্মাইল করো তাহলে তোমাকে দেখতে আরো ভালো লাগবে। তারপর সুবান যখন ওখান থেকে চলেই যাচ্ছিল, জিয়াঙ্গো তার দাদাকে আনতে সেই দিকেই আসছিল। আর এখানেই ওদের প্রথম দেখা হয়েছিল, কিন্তু সেটা অনেক বছর আগের কথা, তাই ওদের কারোরই সেটা মনে নেই। ওরা যখন কথাবার্তাই বলছিল, এইসব কথাবার্তা জিয়াঙ্গো পাশ থেকে শুনে নেয়। সুবান ওকে বলে, তুমি শুধু এই ড্রয়িং এর উপর ভিত্তি করেই আমার ওপর প্রতিশোধ নিতে চলে এসেছিলে। জিয়াং বলে, শুধু ড্রয়িং নয়, আমার কাছে তো একটা ছবিও আছে। এটা বলে জিয়াং ওকে একটা ছবি দেখায়, যেই ছবিতে সুবান ওর দাদাকে ড্রয়িংটা দিচ্ছিল। আর এখানে জিয়াং সুবানের কাছে ক্ষমাও চেয়ে নেয়, আর সুবানও ওকে ক্ষমাই করে দেয়। এরপর ওরা দুজন আরও একবার রিলেশনশিপে আসবে ভাবে। তার জন্য ওরা দুজন সেই সমুদ্রের পাড়েই যায় যেখানে এত সব কাণ্ড হয়েছিল। ওরা সেখানে ওদের ভালোবাসার জন্য একটা লাভ লক লাগায়। সুবান বলে, আমার ভালোভাবেই মনে আছে তোমার দাদা এই সব লকগুলোকে সেদিন খুব ভালো করে দেখছিল। তখনই জিয়াং বলে ওঠে, এটাও তো হতে পারে যে আমার দাদা তার লাভারের সঙ্গে এখানে কোনো না কোনো লক লাগিয়েছিল। এটা বলার পরই ওরা দুজন ওর দাদার নামের লকটা খুঁজতে শুরু করে। এই লকে ওর দাদার নামের পাশে মিনের নাম লেখা ছিল। এই নামটা দেখার পরে জিয়াং এর বুঝতে আর একটুও অসুবিধে থাকেনি যে তার দাদা মিনের ব্যাপারেই তার ডায়েরিতে লিখে রেখেছে। ওর দাদা যখন জানতে পেরেছিল মিনের বিয়ে তারই বাবার সঙ্গে ঠিক হয়েছে, তখন নিশ্চয়ই ওর দাদার খুব কষ্ট হয়েছিল, আর সেই কষ্টটা ওর দাদা কারোর সঙ্গে শেয়ার করেনি। এগুলো ভেবে নেওয়ার পর জিয়াং সুবানকে বলে, না জানি আমার দাদার কতটা কষ্ট হয়েছিল, যার জন্য তাকে সুইসাইড করতে হয়েছে। আর এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে মিন এবং উই, তাই আমাদেরকে তো ওদের ওপর প্রতিশোধ নিতেই হবে। পরের দিন মিন যখন হসপিটালে যায়, সুবান ওকে ফলো করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে উইও চলে আসে, আর সে মিনকে জিজ্ঞাসা করে, বেবি ঠিক আছে তো? মিন বলে, হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত এই সব কিছুই সুবান ভিডিও রেকর্ড করে রাখে, আর যেটা সে নিয়ে গিয়ে জিয়াংকেও দেখায়। জিয়াং তখন বলে, কিন্তু ওরা দুজন বেবির ব্যাপারে এত কেন চিন্তিত? কোথাও বেবির মধ্যে কোনো প্রবলেম নেই তো? বা এটাও হতে পারে যে বেবিটা আমার বাবারই নয়। এগুলো ভেবে নেওয়ার পর জিয়াং এবং সুবান দুজনেই শকড হয়ে যায়। পরের দিন উইয়ের কোম্পানিতে ইনভেস্টিগেটর যায় আর ওকে বলে, আজ পর্যন্ত তোমার যেসব ট্রানজেকশন হয়েছে সেগুলোর হিস্ট্রি আমরা চেক করতে চাই। উই তখন বলে, তোমার বোধহয় ভুল হচ্ছে কোথাও, আমি কোম্পানির বস। তখনই ওখানে জিয়াং চলে আসে আর উইকে বলে, তোমাকে এই সমস্ত ইনফরমেশন আমাদেরকে দিতেই হবে। এইটা করা বাধ্যতামূলক, কোম্পানির সবাইকেই এটা করতে হচ্ছে, কারণ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি কোম্পানির বেশিরভাগ টাকাই বিদেশে চলে যাচ্ছে, কিন্তু সেগুলো কি কাজে লাগছে সেগুলো আমাদেরকে চেক করতে হবে। এটা শুনে উই একটু ঘাবড়ে যায় আর জিয়াংকে বলে, এত তাড়াতাড়ি খুশি হওয়ার একটুও দরকার নেই। তুমি যেই পরিবারের ছেলে, আমার বোনের পেটে সেই পরিবারেরই বাচ্চা আছে, দেখো জিতটা কার হয়। এটা শুনে জিয়াং বলে, ও তাই নাকি? এইটুকু বলে জিয়াং তো ওখান থেকে চলে যায়, কিন্তু ওই ঘাবড়ে গিয়ে মিনকে ফোন করে। এদিকে আমরা মিনকে দেখবো যে হসপিটালে চেক আপের জন্য গেছিল, আর সে ডাক্তারকে তার রিপোর্টগুলো আনতে বলে। ডাক্তার যখন ওর রিপোর্টগুলো আনতেই যায়, তখনই মিন ডাক্তারের কম্পিউটারে থাকা সমস্ত ডাটাগুলোই ডিলিট করে দেয়। তারপর ও তাড়াতাড়ি করেই ওর গাড়িতে গিয়ে উঠে পড়ে, কিন্তু রাস্তায় যাওয়ার সময় ওর বমি পেয়ে যায়, তাই তো ওকে গাড়ি থেকে নামতে হয়। আর তখনই আমরা দেখবো ড্রাইভারের সিটে তো ডুয়ান বসে আছে। ওর গাড়ি থেকে নেমে যাওয়ার পরেই ডুয়ান তাড়াতাড়ি করে মিনের ফাইলে থাকা ডকুমেন্টগুলো পরিবর্তন করে নেয়। ডুয়ানের আনা ডকুমেন্ট থেকে ওরা বুঝতে পারে মিন সত্যিই প্রেগনেন্ট, কিন্তু ওর প্রেগনেন্সি আর্টিফিশিয়াল ইনসেমিনেশন থেকে হয়েছে। কিন্তু মিন ওর বাচ্চাকে ইউজ করে জিয়াং পরিবারে ঢুকেছে, আর সে তো এটাও বলছে যে এই বাচ্চাটা নাকি জিয়াং এর বাবার। জিয়াং তখন বলে যে এই ব্যাপারটা আমি তাড়াতাড়ি আমার বাবাকে জানিয়ে দেব। এইদিকে আমরা মিনকে আবারও হসপিটালেই দেখব। আসলে হঠাৎ করে জিয়াওয়ের শরীরটা খারাপ হয়ে গেছে।
ডাক্তার মিনকে বলে জিয়াও এর ট্রিটমেন্ট তাড়াতাড়ি শুরু করতে হবে, না হলে জিয়াও কিন্তু কোমায়ও চলে যেতে পারে। তখন মিন ওকে একটা মেডিসিন দিয়ে বলে এই মেডিসিনটা খুবই বিষাক্ত, আমি চাই তুমি এটা জিয়াওকে দাও যাতে ও খুব তাড়াতাড়ি কোমায় যেতে পারে। এরপর মিন ডাক্তারকে একটা ব্ল্যাঙ্ক চেকও দেয়, তাই তো ডাক্তারও ওর কাজ করতে রাজি হয়ে যায়। জিয়াও তারপর কোমায় চলে যায়। আর এই ব্যাপারটা জানতে পেরে জিয়াং খুবই রেগে ওর বাড়িতে যায়, যেখানে যেতেই উই ওকে বলে তুমি কি তোমার বাবাকে লাস্ট বারের মতো বাই বলতে এসছো নাকি। ওদের সঙ্গে তখন লয়ারও ছিল। লয়ারের উইল থেকে জিয়াং জানতে পারে যে ওর বাবা তো এই পরিবারের বেশিরভাগ সম্পত্তি মিন এবং তার বাচ্চার নামে করে দিয়েছে, আর যেখানে জিয়াং এর ভাগে খুব কম সম্পত্তি ছিল। জিয়াং তখন উইকে জিজ্ঞাসা করে আমার বাবা তো সুস্থই ছিল, তাহলে হঠাৎ করে কোমায় কি করে চলে গেল। উই বলে এইরকম অসুস্থ হওয়া তোমাদের পরিবারে তো পরম্পরা, দেখো না তোমার বাবা এখন কোমায় চলে গেছে, আর তোমার একটা পাগল দাদা ছিল যে অনেক আগেই মারা গেছে। এগুলো শুনে জিয়াং যখন রেগেই উইকে মারতে চাইছিল, তখনই উইয়ের বডিগার্ড এসে ওকে ধরে ফেলে। উল্টে উই জিয়াংকে মারতে থাকে। তখনই সুবান উইয়ের সামনে চলে আসে আর উইকে বলে আমি পুলিশকে ফোন করে দিয়েছি, তাই তুমি জিয়াংকে ছেড়ে দাও। যেটা শুনে উই বলে আমি জিয়াংকে যেতে দিতে পারি যদি তুমি আমার কাছে ফিরে আসো। সুবান বলে তোমার মতো লোকের কাছে কে ফিরে যাবে। এটা বলেই সুবান অরিজিনাল ডকুমেন্ট দেখায়, যেই ডকুমেন্টে এটাই বলা ছিল যে মিনের বাচ্চা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে হচ্ছে। মিন বলে এইসব কিছু দিয়ে এখন আর কিছুই হবে না, কারণ উইলে তো আগেই বলা হয়ে গেছে এই বাড়ির বেশিরভাগ সম্পত্তি আমার এবং আমার বাচ্চার। সুবান তখন ওকে জিজ্ঞাসা করে তুমি কি শুধুমাত্র টাকার জন্যই সাউজির ওপর চিট করেছিলে। আর এখানেই কয়েক বছর আগের ঘটনা দেখানো হয়। কিছু বছর আগে যখন সাউজি এবং উই একদিন একসঙ্গেই যাচ্ছিল, তখনই একজন মহিলা একজন ওয়ার্কারের ওপর খুব চিৎকার করছিল, কারণ সেই ওয়ার্কারের জন্য ওই মহিলার পোশাক খারাপ হয়ে গেছিল। এটা দেখেই সাউজি যখন ওয়ার্কারকে হেল্প করতে যাবেই ভাবছিল, তখনই ওখানে মিন চলে আসে। আর সে এসে ওই মহিলাকে বলে তোমার এই রকম করে কারোর উপর চিৎকার করা একদমই ঠিক নয়। মিনের এই মিষ্টি ব্যবহার সাউজির খুব ভালো লেগে যায়। আর এখানেই উই সাউজির সঙ্গে মিনের পরিচয় করিয়ে দেয় আর বলে যে মিন আমার কাজিন। কিন্তু পরে আমরা জানতে পারবো যে মিনই ওই মহিলাকে টাকা দিয়েছিল এইসব কিছু করার জন্য। সাউজি যখন মিনের ব্যাপারে এই সব কথাগুলো ডায়েরিতে লিখছিল, তখনই ওখানে জিয়াং চলে আসে। ডায়েরির লেখাগুলো পড়ে জিয়াং ওর দাদার সঙ্গে মজা করতে শুরু করে, আর এই চক্করে আর একটু হলেই জিয়াং পাথরের ওপর থেকে নিচে পড়ে যেত। কিন্তু ওকে বাঁচাতে গিয়ে ওর দাদাই পাথরের ওপর থেকে নিচে পড়ে যায়। আর এই অ্যাক্সিডেন্টের পর থেকে সাউজির হাফ বডি প্যারালাইজড হয়ে যায়। এইসব কিছুর পর সাউজি যখন হসপিটালে আপসেট ভাবেই বসেছিল, তখনই ওর কাছে মিন আসে। সাউজি ওকে এখানে বলেও এরপর থেকে তোমাকে আমার সঙ্গে আর থাকতেই হবে না, কারণ এই অবস্থায় আমি তোমার খেয়াল কি করে রাখবো। মিন তখন বলে আমি সবসময় তোমার সঙ্গেই থাকতে চাই, তুমি আমার কেয়ার করতে পারবে না তো কি হয়েছে, আমি তো তোমার কেয়ার করতে পারবো। আর মিনের এইসব কথাগুলোর জন্যই সাউজি আবারও খুশি হয়ে যায়। এখানে মিন সাউজিকে বলে মিস্টার চেয়ারম্যানের অফিসে একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পদ খালি আছে, তুমি যদি চেয়ারম্যানের সঙ্গে কথা বলো তাহলে হয়তো সে আমাকে জবটা দিয়ে দেবে। সাউজি তখন ওকে বলে সেক্রেটারির কাজ করা তো খুবই কষ্টের। মিন বলে কিন্তু আমাদের ভবিষ্যতের কথা ভেবে আমাকে তো বেশি কাজ করতেই হবে। এটা শুনে সাউজি আরোই খুশি হয়ে যায়। মিন যখন হসপিটাল রুম থেকে বেরিয়ে আসে, তখন উই ওকে বলে সাউজির এই অসুস্থতার জন্য তোমার মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ সাউজি যতই অসুস্থ থাকবে ততই আমাদের লাভ হবে। আর ওদের এইসব কথাবার্তা থেকে বোঝাই যাচ্ছে যে এইভাবেই ওরা দুজন মিলেই জিয়াংয়ের বাবাকেও ফাঁসিয়েছিল। এইসব কথা শোনার পর মিন সুবানকে বলে কিন্তু এসব কথার কোনো প্রুফ তো তোমার কাছে নেই। সুবান বলে আমরা যখন সেই ব্রিজের ধারে গিয়েছিলাম, সেখানে তোমার এবং সাউজির নামের লক আমরা খুঁজে পেয়েছি। আর এখানেই আবারও একটা আগের ঘটনা দেখানো হয়, যেখান থেকে আমরা জানতে পারি মিন একদিন সাউজিকে সেই ব্রিজের ওপর নিয়ে গেছিল, আর সে সাউজিকে বলেছিল আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটা শুনে সাউজি ওকে জিজ্ঞাসা করেছিল কিন্তু হঠাৎ করে তোমার কি হয়ে গেছে। তখন মিন ওকে বলে সবাই মিলে আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছে, আর তোমার বাবা তো একদিন আমার সঙ্গে জোর করে রাতও কাটিয়েছে, আর এখন তো তোমার বাবা বলছে যে আমি যদি তাকে বিয়ে না করি তাহলে সে আমার নাম সব জায়গায় খারাপ করে দেবে। এইগুলো শুনেই সাউজির মন খুব খারাপ হয়ে যায়। আর মিন যে এইভাবে কান্নাকাটি করছে সেটাও সে দেখতে পারছিল না, তাই সে মিনকে চুপ করতে বলে। কিন্তু এখানে তো মিন নাটক করছিল, আসলে সে নিজেই জিয়াওকে তার জালে ফাঁসিয়েছিল। এত কিছু শোনার পর মিন বলে তোমার দাদা নিজে থেকেই সুইসাইড করেছিল, সেখানে আমি কি করতে পারি। সুবান বলে তুমি এটা কি করে বলতে পারো, তুমি যদি তাকে এইভাবে ধোকা না দিতে তাহলে সে কেন সুইসাইড করতো। এগুলো শুনে উই বলে ভুল যারই হোক, ভালো হয়েছে সাউজি সুইসাইড করে নিয়েছে, আর তাই তো ওর ভাগের সমস্ত টাকাই আমাদের। তখনই জিয়াং বডিগার্ডদের হাত থেকে বেরিয়ে আসে আর উইকে বলে
খুব ভালো হয়েছে তোমরা স্বীকার করে নিয়েছো তোমাদের জন্যই আমার দাদার মৃত্যু হয়েছে। উই বলে, হ্যাঁ স্বীকার করে নিয়েছি, তো কি করবে? তখনই ওপর থেকে জিয়াও ওদেরকে চুপ করতে বলে। জিয়াওকে সুস্থ সবল দেখে মিন এবং উই দুজনেই শকড হয়ে যায়। আর এখানেই আমরা জানতে পারবো জিয়াং তার বাবাকে একদিন মিন এবং শাওজির ব্যাপারে সবকিছুই খুলে বলেছিল, আর ওর বাবাকে শাওজি এবং মিনের নাম লেখা সেই লকটাও দেখিয়েছিল। তখন জিয়াং এর বাবাও তার নিজের ভুলটা বুঝতে পারে যে তার কারণেই তার ছেলে সুইসাইড করে নিয়েছে, কারণ সে যদি মিনকে বিয়ে না করতো তাহলে হয়তো ব্যাপারটা এত দূর গড়াতো না। জিয়াং তো এখানে তার বাবাকে বলেও দিয়েছিল মিন এবং উই মিলে তোমাকে মেরে ফেলতে চায়, যাতে ওরা তোমার কোম্পানি তাদের নামে করে নিতে পারে। এরপর যখন মিন ডাক্তারকে সেই বিষাক্ত ওষুধ এবং টাকা দিয়েছিল সেই ব্যাপারটা ডাক্তারও জিয়াওকে জানিয়ে দিয়েছিল। তখন জিয়াও বলেছিল, এই ওষুধগুলোর সবগুলো তো আমি খেতে পারবো না, কিন্তু একটা আমি অবশ্যই খাবো যাতে ওরা ভাবে যে আমি সত্যিই কোমায় চলে গেছি। এটা বলার পরেই জিয়াও একটা ওষুধ খেয়ে নেয়, আর এটা দেখে ডাক্তারও শকড হয়ে যায়। কিছুক্ষণ পর ডাক্তার ওদেরকে জানায় যে জিয়াও এখন কোমায় চলে গেছে। এইটা শুনেই উই বলেছিল যে ভালো হয়েছে জিয়াও কোমায় চলে গেছে, এখন ওর সমস্ত টাকাই আমাদের হয়ে গেল। কিন্তু ডাক্তার ওদের এইসব কথাবার্তা রেকর্ড করে রেখেছিল। এইসব রেকর্ডিংগুলো জিয়াও একে একে করে মিন এবং উইকে শুনিয়ে দেয়, যেগুলো শুনে ওরা দুজন শকড থেকে যায়। জিয়াং ওদেরকে বলে, তোমরা যেসব কাজ করেছো সেই সব কিছুর জন্য তোমাদেরকে শাস্তি তো পেতেই হবে। এর কিছুদিন পরেই উই এবং মিনকে পুলিশে ধরে নিয়ে যায়। এরপর জিয়াং এর বাবাও জিয়াং এর কাছে ক্ষমা চায় আর বলে, আমি এটা ঠিক করেই ফেলেছি, আমার কোম্পানির পুরো দায়িত্বটাই তোমাকে দিয়ে দেব। এগুলো শুনে জিয়াং খুব খুশি হয়েই ওর বাবাকে জড়িয়ে ধরে। এরপর একদিন জিয়াং এবং সুবান একসঙ্গে ডেটে যায়, আর ওরা ডেটে একসঙ্গে খুব এনজয়ও করে। আর এখানে জিয়াং খুব রোমান্টিক ভাবেই সুবানকে প্রপোজ করে। ওর প্রপোজালে সুবানও রাজি হয়ে যায়। আর এইরকম হ্যাপি এন্ডিং এর সঙ্গেই এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের ড্রামাটা। থ্যাংক ইউ।